ওকে ওকে। একটা এক্সাম চলছে তো, ঠিক আছে, অসুবিধা নেই। কত নম্বরের এক্সামটা? হ্যাঁ, কত নম্বরের ফুল মার্কস? 10 মার্কস, 10 মার্কস। সারপ্রাইজ টেস্ট, ওকে সারপ্রাইজ টেস্ট। ওকে ওকে। হুম এরপর ক্লাসটা হবে তাই তো? হুম হুম ওকে। তারপর হুম পরীক্ষাটা হয়ে গেলে হুম, ক্লাস হবে তো? অবশ্যই ওকে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে হুম। আচ্ছা, দুজন সাবমিট করেছো কিন্তু তোমরা নেম আর সেকশনটা দাওনি কেন? হুম, নেম আর সেকশনটা দাওনি কেন? দুজন সাবমিট করেছো, নেম সেকশন নেই। কারা করেছো নেম সেকশন, কারা অপশনটা কেউ কি পাওনি, এরকম কোনো ব্যাপার আছে? হ্যালো? স্যার এখানে অপশন দেওয়ার কোথাও নেই স্যার, লেখার জায়গা। কিন্তু তো হ্যাঁ স্যার, নেম দেখেছি। সেকশন লেখার কোনো জায়গা নেই স্যার। আচ্ছা, একবার দেখো তো, একবার দেখো তো, একবার দেখো তো, পাও কিনা, দেখো স্যার তো নেম পাও। সেকশন আছে দেওয়ার তো আছে স্যার কোনো অপশন নেই, শুধু স্যার আচ্ছা, জিমেলটা দেওয়ার তাহলে আছে অপশন আছে আছে। আছে 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 হ্যাঁ, আছে 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 আছে। আছে। আছে হ্যাঁ আছে। আছে। কোশ্চেনের গ্যাপে গ্যাপে পড়েছে, কোশ্চেনের গ্যাপে গ্যাপে পড়েছে। হ্যাঁ, কোশ্চেনের সাফল করা গ্যাপে? আছে। সাফল করা আছে, সাফল করা আছে, কোশ্চেনে গ্যাপে গ্যাপে আছে গো। দেখে না একবার। স্যার সাফেলও তো নেই স্যার। স্যার নেই সাফল স্যার। করা নেই? না। আছে 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 স্যার, পেয়েছি পেয়েছি, আছে স্যার। ওটাকে হ্যাঁ, স্যার আছে ওটাকে আছে। স্ক্রল করতে হবে, স্ক্রল করে হ্যাঁ, রিফ্রেশ করলে চলে আসবে। একদম রিফ্রেশ একদম একদম একদম, অনেক রিফ্রেশ সময় করলে প্রবলেম অ্যান্সার হয় বেরিয়ে যাবে না একদম। তো? না, হ্যাঁ হ্যাঁ। স্যার হ্যাঁ হ্যাঁ। রাজেশ কিছু বললে? হ্যাঁ স্যার, পেয়েছি পেয়েছি স্যার, রিফ্রেশ করতে পেয়েছি স্যার। ও, ওকে ওকে ওকে, দাও দাও এক্সামটা দাও। আচ্ছা, কারা সাবমিট করেছো? কোন কোন দুজন সাবমিট করেছো? আকাশ বোধহয় সাবমিট করেছো, আর আয়ুষ, তাই তো?
স্যার আমি সাবমিট করিনি স্যার, ওটা আমার তাহলে রিফ্রেশ করতে গিয়ে সাবমিট তাহলে হয়ে গেছে ভুল করে, রিফ্রেশ করতে আচ্ছা গিয়ে স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে, নো ইস্যুজ। চলো। তোমাদের সিচুয়েশন তো খুব খারাপ দেখতে পাচ্ছি, আনসারের যা কোয়ালিটি, ইজ ভেরি ডিফিকাল্ট। স্যার, স্যার হুম স্যার আছেন? স্যার বলো। বলছি এলভিডিটির যে কোশ্চেনটা দিয়েছেন ওখানে স্যার, ওই যে যে চারটে পয়েন্ট দিয়েছেন ওইগুলো কি ঠিক আছে নাকি? অবশ্যই ঠিক আছে। কিন্তু এলভিডিটি এলভিডিটি ফুলটা তো, তো স্যার আলাদা তো স্যার। এলভিডিটি তো, হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, একদম ঠিক আছে, একটুও ভুল নেই। আমি ক্লাসে বলেছি কোন জিনিসটা কেন কিভাবে, আমি ক্লাসে বলেছি। কোয়েশ্চেন ঘুরেও আসতে পারে, অপশন ঘুরেও আসতে পারে। আচ্ছা, কোশ্চেন দিয়েছে, চলো। আচ্ছা, খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, বিশেষ করে আকাশ দে, আকাশদের অবস্থা খুব খারাপ। জানি না কি করছো বাড়িতে, সারাদিন আড্ডা মেরে যাচ্ছ হয়তো, কাইন্ড অফ, কেউ বলার নেই। Possible.
হোস্ট স্যার কে আছেন? আমি আছি। ও বিসিএম স্যার। স্যার আমাদের এখনো পর্যন্ত অ্যাটেন্ডেন্স কি আছে? অ্যাটেন্ডেন্স এখনো পর্যন্ত ওই 25 হবে, 26। আমি হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নেওয়া শুরু করছি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি আমি পরে জানছি আপনার কাছ থেকে তাহলে। ওকে। ঠিক আছে। এখনো পর্যন্ত অনেকেই খাতাই আসেনি। আম, দেখো 2:50 কিন্তু আমি টোটাল মানে পরীক্ষাটা অফ করে দেবো। তো বেশি টাইম আর বাকিও নেই, 10-15 মিনিটস টু বি প্রিসাইজ। করে 9টা পেছন দিকে চলে গেল, সেটা কি? That is possible. যাকে শুভ দাস অ্যাজ এক্সপেক্টেড রেজাল্ট নয়, কেন জানি না। How it is possible যে শুভ এত ফাঁকি মারছে, এবং কেন ফাঁকি মারছে কিছুই বুঝতে পারছি না। শুভ বুঝতে অসুবিধা হচ্ছে নাকি পড়ছো না, কোনটা? না স্যার, বুঝতে অসুবিধা হচ্ছে না স্যার। তার মানে ফাঁকি মারছো, কিন্তু কেন? স্যার অপশনে কয়েকটা কনফিউজ হয়ে গেছিল তাই জন্য। হবেই, খুব ইজি কোয়েশ্চেন্স। এরপরে এরপরে আরো টাফ কোয়েশ্চেন করব। এরকম ভাবে পড়াশোনা করলে হবে না, ইম্পসিবল।
আচ্ছা, আর 8 মিনিটস কিন্তু, ঠিক আছে? 8 মিনিটস, বি কেয়ারফুল। সৌরভ হালদার তো 9 পেয়েছো। হুম, ভালো। দেখো, 6 মিনিটস। জাস্ট দেখে নি এবার লোয়েস্ট কারা কারা আছো। আকাশ দিয়ে তো পালিয়ে গেল মনে হচ্ছে। হুম, let me see. হুম, আকাশ দিয়ে কি করে 2 পেলে আমি ঠিক বুঝতে পারছি না, কারণ how it is possible। আচ্ছা, 3 কে আছে। প্রবীর, ব্যাট। 2 আরেকজন আছে। সবাই সাবমিট করেছো? আচ্ছা, who is this guy? রাজু কে? হুজ রাজু? রাজু কে? আরে, তোমাদের মধ্যে কে রাজু আছো, এক্সাম দিয়েছো? স্যার রাজু বলে তো কাউকে চিনি না। তাহলে এখানে দেখছি রাজু বলে একজন দিয়েছে, সেকশন ডি তে পড়ে।
নেই স্যার। স্যার রাজু বলে তো স্যার কেউ নেই। স্যার রাজু, হ্যাঁ, রাজু বলে তো স্যার কেউ নেই। হয়তো স্যার অ্যান্সার দেখার জন্য ভুলভাল নাম দিয়ে সাবমিট করেছিল। সেটাই ভাবছি। কিন্তু স্যার এখানে তো এক্সাম অ্যান্সার শো করছে না স্যার। অ্যান্সার শো করবে না, আনসারগুলো আমি বলবো। হ্যাঁ স্যার, সেটাই তো তাই। না, আনসার শো করছে না সেটাই তো ব্যাপার, মানে ও ভেবেছিল বোধহয় আনসারটা শো করবে, কিন্তু সেটা হয়নি। আচ্ছা, আর 3 মিনিটস, জাস্ট 3 মিনিটস। স্যার হ্যাঁ, বলছি আমাদের এমএনসি এর কি যেটা ল্যাব হবে ওটা কি মানে ইন্টারনাল আর এক্সটার্নাল যেটা হবে ওটা কি মানে কি আগের বারের মতন হবে মানে যেরকম আমাদের হয়েছিল? খবর পেয়ে যাবে, চিন্তা নেই। হুম, চাপ নেই, চাপ পড়াশোনাটা নেই রেডি না স্যার, চাপ ওটা আরো নিয়ে চিন্তা বেশি করতে স্যার। হবে। স্যার চাপ বেশি ওটা আরো। নিয়ে চিন্তা করতে হবে না, পড়াশোনাটা করতে থাকো, ওটা নিয়ে চাপ হবে না, ওটা সামথিং কিছু একটা হবে, ওটা নিয়ে অত চাপ করা খাওয়ার কি আছে। আচ্ছা, তাহলে এবার ছোট্ট করে একটু বন্ধ করি নাকি? না, আরো 2 মিনিট। ঠিক আছে, ওয়েট 2 মিনিট। হুম হুম, অরুণ পাইক, হ্যাঁ বলো অরুণ। হ্যাঁ, বাকি থাকলে আমার কিছু করার নেই, আমি আমি আর তোমাকে 2 মিনিট দিতে পারি, 2 মিনিট পরে আমি রেসপন্স অফ করে দেবো। তুমি তো পরীক্ষা দিচ্ছ, ইয়ে কি বলে, কাইন্ড অফ এমসিকিউ, বাকি থাকার কি আছে? আনসার জানলে 5 মিনিটও লাগে না। দাও দাও দাও। 1 মিনিট একটা কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্টুডেন্ট তোমরা এখানে গৌতম দাস দুজনে আছো, গৌতম দাস 1 না গৌতম দাস 2 টা অ্যাটেন্ডেন্স মেনশন করবে, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্সটা ভুল হয়ে যাচ্ছে। গৌতম দাস যে নাকি প্রথম জন সে গৌতম দাস 1, 24 রেজিস্টার নাম্বার আসছে, সে গৌতম দাস 1, আর 25 যে গৌতম দাস 2। আর প্রত্যেকে রেজিস্টার লেখার সময় সেকশনটা লেখো, কারণ সেকশনটা যদি ভুল হয় সেটা মুশকিল হবে। হুম, ঠিক আছে স্যার। ওকে স্যার, ঠিক আছে। লাস্ট মিনিট অ্যান্ড কাউন্টিং। অরুণ পাইক, তাড়াতাড়ি করো, কিছু করার নেই। তোমরা তোমাদের রেজাল্ট দেখেছো? তোমাদের রেজাল্ট শো করেছে? ইয়েস স্যার। ইয়েস স্যার। ওকে, বন্ধ করছি রেসপন্স। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আমি রেসপন্সটা বন্ধ করলাম। আচ্ছা, এবার রেজাল্ট অ্যানালিসিসে আসি। আহ, প্রথম দুজনে তো নাম দেখতে পাচ্ছি না, যাকে আমি শুভ দাস থেকেই শুরু করছি। শুভ দাস, তুমি 7 পেয়েছো, রাইট? তো ইয়েস স্যার। হ্যাঁ, এবার ঘটনাটা হচ্ছে যে তুমি কোন জায়গাটা ভুল করেছো, কোন কোনগুলো? স্যার ওই ওপেন লুপ সিস্টেমটা, এই ফিল্ড, আর হচ্ছে হলো স্ট্রেন গেজেরটা। স্ট্রেন গেজটা কি হবে, কেন আনসারটা এরকম আসলো, মানে ভুলটা কেন হলো, মানে কোন জায়গাটা তোমার প্রবলেম হচ্ছে? হোয়াট আর দ্য টাইপ অফ স্ট্রেন গেজেস বলা হয়েছে। হুম হুম, ইয়েস স্যার। হ্যাঁ আমি হ্যাঁ, তো আমি ভেবেছি স্যার ওই ওপরে যে পুরো এই ওপরে যে বসানো স্ট্রেন গেজটা, তাই জন্য হচ্ছে লিনিয়ার স্ট্রেন গেজ দিয়েছিলাম, কিন্তু এটা অল অফ দ্য অ্যাবভ হবে।
একদমই তাই, অল অফ দ্য অ্যাবভ হবে। আচ্ছা, ওকে, তাহলে আমি একটা কাজ করি। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড পয়েন্ট আসি, তোমার আর কোন জায়গাটা ভুল হয়েছে? ফিল্ড কন্ট্রোল ডিসি মোটরটা স্যার। ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর, কিন্তু কেন? এটা মানে স্যার কোথায় কনসেপচুয়াল মিস্টেক আছে? মানে তুমি কি ভাবছো এটা মানে 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 সেটা, হ্যাঁ বলো। হ্যাঁ বলো স্যার, বলো। আমি ভেবেছি যে স্যার স্যার যেটা ভিতরে স্ট্রেন মোটর গেজের হতে টাইপ পারে। দিয়েছেন, হ্যাঁ হ্যাঁ, মানে তুমি ভেবেছো ফিল্ড কন্ট্রোলটা হচ্ছে স্যার তোমার ক্লোজ, তাই তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। আর তুমি কি বলছিলে সুরজিৎ? সুরজিৎ কি বলছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্ট্রেন গেজের যে টাইপটা দিয়েছেন ওখানে ওখানে তো ওই স্পেলিং ভুল আছে, স্ট্রেন বলে একটা স্ট্রেন গেজ লেখা আছে, ওই জন্য স্যার ওগুলো অল দ্য অ্যাবাভ দেয়নি স্যার, ওই জন্য। কোনটা বলো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, DAU হবে তাই তো? ওকে ওকে, এটা আগে একটু বলতে পারতে, যাই হোক, ঠিক আছে, নো ইস্যুস। ওকে, তাহলে আনসারটা কি হবে? তাহলে স্যার লিনিয়ার হবে স্যার। না, অল অফ দি অ্যাবাভ। স্যার ঠিক অল আছে, অফ দি অ্যাবাভ হলে তো উপরের তিনটার মধ্যে তো স্পেলিং ভুল থাকলে তো ওগুলো তো অল অফ দি অ্যাবাভের মধ্যে হয় না। আরে স্পেলিংটা বাদ দিয়ে স্যার কোয়েশ্চেন পেপারে তো স্পেলিং মিস্টেক থাকতেই হ্যাঁ, পারে, দুটো তো দুটো ঠিক আছে, উপরে দুটো। ওপরে দুটো লিনিয়ার স্ট্রেন গেজ, স্ট্রেন রোসেট, সিআর স্ট্রেন গেজ এন্ড অল অফ দ্য অ্যাবাভের মধ্যে ওটা হবে টাইপস অফ স্ট্রেন গেজেস, অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, আচ্ছা হ্যালো তাহলে আমি স্যার। যখন আনসার, হ্যাঁ বলো বলো অরুণ বলো। স্যার, হ্যাঁ স্যার, বলছি আরভিডিটি আর এলভিডিটি ফুল ফর্মটা একটু বলবেন? আমারও দুটো ভুল হয়ে গেছে। লিনিয়ার ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার আর রোটারি ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমাদের যেটা বইতে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে লিনিয়ার ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সফরমার। তো এবার এখানে কথাটা হচ্ছে যে আমি ক্লাসে বলেছিলাম কেন ট্রান্সফরমার কেন ট্রান্সডিউসার, ঠিক আছে? তো আমি তোমাদের এখানে ক্লাসের আমি একটা জেনারেল টার্মে তোমাদের এখানে জিজ্ঞেস করেছি যে হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ এলভিডিটি, ঠিক আছে? তো LVDT is a kind of transformer, but in measurement by in control we are using that transformer principle for transducing, অর্থাৎ মেকানিক্যাল সিস্টেমকে ইলেকট্রিক্যাল সিস্টেমে কনভার্ট করার জন্য আমরা ইউজ করছি, রাইট? মেকানিক্যাল মুভমেন্টকে লিনিয়ার মুভমেন্ট বা রোটারি মুভমেন্টকে আমরা একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল বা ইলেকট্রিক্যাল পালসে কনভার্ট করার জন্য we are using that transformer principle for sensing. And if a thing or if a device is used for sensing, we can tell that device, since it is a part of power electronics, we can tell that device as a transducer, ঠিক আছে? Sensors in a single term are more like solid state devices, okay? আচ্ছা, তো আমি একটা কাজ করি, সেটা হচ্ছে যে পরপর আমি নাম্বারগুলো আর ডিসকাস না করে, কারণ খুব খারাপ নাম্বার যা দেখতে পাচ্ছি, কেউ 2 পেয়েছো, কেউ 3 পেয়েছো, সামওয়ান হ্যাজ গট 4, মানে 2 বেশ কয়েকজন পেয়েছো আর কি, আমি জানি না হাউ ইট ইজ পসিবল, পেয়েছো অনেকেই। তো এটা বোঝাই যায় যে টেপিট করে ইউ গাইজ আর নট ওয়ার্কিং অ্যাট অল, মানে পড়াশোনার দিকেই নেই বেসিক্যালি। তো দেখা যাক কি হয় তোমাদের এক্সামে। তো দেখো, ফার্স্ট কোয়েশ্চেন ছিল হুইচ অ্যামং দি ফলোইং ইজ এ ফ্লো মিটার, ঠিক আছে? হুইচ অ্যামং দি ফলোইং ইজ এ ফ্লো মিটার, জাস্ট আ মিনিট। হুইচ অ্যামং দি ফলোইং ইজ এ ফ্লো মিটার, তো এইটার আনসার কি হবে? এটার আনসার অনেকে দিয়েছো গ্যালভানোমিটার, এটা অনেকে আনসার দিয়েছো গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার ইজ নট আ ফ্লো মিটার, ইট ইজ আ রোটামিটার। এক্স্যাক্টলি, রোটামিটার, ঠিক আছে? আচ্ছা, রেডিয়েশন পাইরোমিটারস, রেডিয়েশন, আচ্ছা একটা মিনিট একটু ওয়েট করো, জাস্ট আ মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, তো
যেটা ছিল রেডিয়েশন পাইরোমিটার হ্যাভ ড্যাশ স্পিড অফ রেসপন্স। অনেকে দিচ্ছ স্লো, অনেকে ট্রানজিয়েন্ট দিয়েছো বলে আমার তো মনে হয় না। হ্যাঁ, অনেকে আবার ট্রানজিয়েন্টও দিয়েছে। তো আমি জানি না কেন ট্রানজিয়েন্ট দিলে। ট্রানজিয়েন্ট কথাটার অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই ট্রানজিয়েন্ট? একটা স্লোপে যে আর কি কাজ করে। তো রেডিয়েশন প্যারামিটার হ্যাজ ভেরি ফাস্ট স্পিড অফ রেসপন্স। রেডিয়েশন প্যারামিটার, রেডিয়েশন ইজ হ্যাপনিং, ঠিক আছে। অপটিক্যাল প্যারামিটারে আমরা কিভাবে ফেজটা পাচ্ছিলাম, নিশ্চয়ই বই পড়েছো, তাহলে আমি ডিপে ঢুকে যাই। অপটিক্যাল প্যারামিটার কিভাবে পাচ্ছিলাম? একটা বাল্ব ছিল, বাল্বের ফিলামেন্টটা মোটা লাগছে, সরু লাগছে, আবার দেখতে পাচ্ছি না। যখন দুটোর ফ্রিকোয়েন্সি যখন ম্যাচ হয়ে যাচ্ছে, বাল্বের ফিলামেন্ট আমরা দেখতেই পাবো না। তখন কি আমরা বুঝতে পারছি যে ইন অপটিক্যাল প্যারামিটার ইট ইজ সিমিলার ফ্রিকোয়েন্সি। তো সিমিলার ফ্রিকোয়েন্সির জন্য সিমিলার ওয়েভলেন্থের জন্য আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, দ্য ম্যাটেরিয়াল ইজ দ্য ইনকামিং রেডিয়েশন বা ইনকামিং রেটা হচ্ছে সেম টেম্পারেচার, সেম সবকিছু, রাইট। কিন্তু এর ক্ষেত্রে রেডিয়েশনের ক্ষেত্রে তা তো নয়। রেডিয়েশন প্যারামিটার ওটা তো আমাকে অনেক কিছু কন্ট্রোল করতে হচ্ছিল একটা রিওস্ট্যাট দিয়ে, বাট এর ক্ষেত্রে তা তো নয়। এর ক্ষেত্রে তো ম্যাচটা তো মানে ইনস্ট্যান্টেনিয়াস হচ্ছে, তাই না? তো ইট ইজ হ্যাভিং আ ফাস্ট স্পিড অফ মানে ফাস্ট রেসপন্স টাইম। তো এটা গেল। এখানে অনেকেই ভুলভাল করেছে এই কোয়েশ্চেনটাতে, জানি না হাউ ইট ইজ পসিবল। অনেকে আবার ট্রানজিয়েন্ট দিয়েছে। ওকে, আচ্ছা। এরর্স ইন প্রেসার টাইপ থার্মোমিটারস আর ডিউ টু হোয়াট? ডিউ টু হোয়াট? ইমার্শন। এই যে কোয়েশ্চেনটা আদৌ কেউ বুঝতে পেরেছো? মানে মানে বোঝা গেছে এটা যে কোয়েশ্চেনটা কি বলতে চাইছে? এখানে তিনটে অপশন দেওয়া আছে, তিনটে অপশন তো খুব ইম্পর্টেন্ট। একটা হেড এফেক্ট, একটা অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ইফেক্ট, আর একটা ইমার্শন ইফেক্ট, আর অল অফ দি অ্যাবাভ। আনসার কি হবে? অল অফ দি অ্যাবাভ, রাইট? অল অফ দি অ্যাবাভ কেন? কি বলছি? ইমার্শন মানে কি? ইমার্শন মানে কতটা টেম্পারেচারটা একটা জল, এক বালতি জলের কতটা টেম্পারেচার কি করে পাবো? কতটা টেম্পারেচারের প্রোবটা ভেতরে ঢুকছে তার উপর ডিপেন্ড করছে। তো তুমি তো একটুখানি টাচ করে দিলে সেটা পুরো টেম্পারেচারটা পাবে না। পাবে না। সিমিলারলি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, বাইরের কি সমাজের মানে আমাদের হাওয়ার কি আমাদের হাওয়ার কি টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা কি? দেখা গেল বাইরের টেম্পারেচার 40 ডিগ্রিজ, তো ও তো অলরেডি 40 ডিগ্রি শো করে বসে আছে, ঠিক আছে। আর হেড তো আলাদাই ব্যাপার। হেড এফেক্টটা কখন আসছে? হেড এফেক্ট তো তোমার ভেপার প্রেশারের জন্য আসবে। যত উপর দিকে যত হাইটে উঠবো তত একটা ভেপার প্রেশারের একটা আলাদা একটা ইফেক্ট চলে আসবে। ভেতরে যে ফ্লুইডটা থাকবে ইট উইল ট্রাই টু বয়েল আপ, ঠিক আছে। তো জানি না এটা কি করে তোমাদের ভুল হয়। পড়ছো না বোঝাই যাচ্ছে, ইউ আর নট স্টাডিং এট অল। তো স্যার ওটা কি হবে? অল দ্য অ্যাবাভ? all of the above. Errors in pressure type thermometers are due to all of the above. কি ambient temperature effect, head effect and immersion effect. বোঝা গেছে? আচ্ছা, স্ট্রেইন গেজটা তো শুভর সাথে কথা বললাম একটু আগে, তাও বলে দিচ্ছি। হোয়াট আর দ্য টাইপ অফ স্ট্রেইন গেজেস? স্ট্রেইন গেজ কত ধরনের? লিনিয়ার স্ট্রেইন রোসেট, শিয়ার স্ট্রেইন গেজ, এছাড়া আরো আছে। স্যার একটা কোশ্চেন ছিল। বলে ভালো। স্যার এইখানে একটা আছে, যদি একটু আমার একটু আছে, যদি একটু করে দেন। ফিল্ড কন্ট্রোল ডিসি মোটর ইজ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম। স্যার ওটা ট্রু আমি দিয়েছি, না সরি ফলস দিয়েছি। স্যার ওর অ্যান্সারটা যদি একটু ডিসকাস করেন বা ওটার একটু অবশ্যই আমি আসছি, জায়গাটা আসছি। ওকে স্যার জায়গাটা আসছি। আচ্ছা, এটা হলো স্ট্রেন গেজটা। ফুল ফর্ম অফ এলভিডিটি আর আরভিডিটি আমি একটু আগে বললাম। এলভিডিটি ইজ লিনিয়ার ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার কেন, আর ট্রান্সফর্মার কেন আমি এক্ষুনি বললাম। সিমিলারলি আরভিডিটি ইজ অলসো লাইক দ্যাট, রোটারি ভোল্টেজ ডিফারেনশিয়াল ট্রান্সডিউসার বা ট্রান্সফর্মার। ট্রান্সফর্মার কখন বলছে, ট্রান্সডিউসার কখন বলছে, আমি এক্ষুনি বলেছি। আচ্ছা, স্ট্রোবোস্কোপ ইজ এ স্পিড মেজারিং ডিভাইস। এবার এখানে একটু আসি। স্ট্রোবোস্কোপটা আমি তোমাদের ক্লাসে করিনি বা করাইনি, অনলাইনে তোমাদের শুরুর দিকে তোমাদের করিয়েছিলাম, যেখানে অনেকেই তোমরা অ্যাবসেন্ট ছিলে। স্ট্রোবোস্কোপটা আনসার ভুল হতে পারে, এটা ইটস ওকে, আমি এটা ধরছি না, তাও ঠিক আছে। বি ভেরি কেয়ারফুল, স্ট্রোবোস্কোপ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রোবোস্কোপ আমি তোমাদের অবশ্যই আবার করাবো। আমি এইটা যেটা নেক্সট বার যেটা করাবো সেটা উইল বি দি থার্ড টাইম আই এম ডুইং দিস, মানে আই উইল বি ডিসকাসিং দিস পার্টিকুলার স্ট্রোবোস্কোপ, দিস পার্টিকুলার ডিভাইস।
সো এটার আনসারটা আমি ধরছি, অনেকেই হয়তো এখানে ঠিক দিয়েছো। লেট মি সি। দিয়েছো, হ্যাঁ অনেকেই দিয়েছো, পার্শিয়ালি ট্রু দিচ্ছ, ওগুলো ভুলভাল। ফলস যারা দিয়েছো তো না বুঝিয়ে দিয়েছো বুঝতে পারছি, বা হয়তো মিসকনসেপশন। ট্রু যারা দিয়েছো তারা ট্রু, ইটস ওকে, ইট ইজ প্র্যাকটিক্যাল স্পিড মেজারিং ডিভাইস। আচ্ছা, আবার অনেকে আছে নান অফ দি অ্যাবভ দিয়েছে, অনেক কে না, এটা লাস্টে কে দিল এটা, হু ইজ দিস গাই? লাস্টে তন্ময় নস্কর। তন্ময়, এটা ভুল হয়েছে, নান অফ দি অ্যাবভ নয়। আচ্ছা, লেটস সি। আচ্ছা, এরপরে হচ্ছে হুইচ এনকোডার মেমোরিজ দ্য পজিশন অফ এ রোটার। কে এটা, কে হু হু ক্যান মেমোরাইজ দি পজিশন অফ এ রোটার? হু ক্যান মেমোরাইজ দি অ্যাবসলিউট স্যার। পজিশন? অ্যাবসলিউট। অ্যাবসলিউট এনকোডার, অনেকে লিনিয়ার দিয়েছো, আবার অনেকে নান অফ দি অ্যাবভ দিয়েছো। হাউ ইট ইজ পসিবল? আই মিন এতবার করে বলার পরেও তোমরা কি করে এটা করো? ইনক্রিমেন্টাল এনকোডার, ইনক্রিমেন্টাল কেউ দিয়েছো? দেখি ইনক্রিমেন্টাল কি, হ্যাঁ ইনক্রিমেন্টাল দিয়েছো আবার 2-4 জন, তারা কি 2 পেয়েছে? দেখি, সি, people who have given incremental encoder they have got 2, you know। মানে এটা হয় কি করে? এটা মানে এটা প্র্যাকটিক্যালি বোকামো। ইনক্রিমেন্টাল এনকোডারে কখনো মেমোরি স্টোর থাকে না। জানি না, স্যার একটা কথা বলবো? বলে ফেলো। স্যার বলছি আমি লিনিয়ার দিয়েছিলাম, আমাকে একটুখানি জিনিসটা একটুটা বুঝিয়ে দেবেন? লিনিয়ার এনকোডিং, হোয়াট ইজ লিনিয়ার? লিনিয়ার কথাটার মানে কি? লিনিয়ার কথাটার মানে কি? স্যার আমাকে মানে একটু ওয়ান আমাকে, লাইন, হ্যাঁ হ্যাঁ, স্যার ওয়ান লাইন বা সিঙ্গেল। লিনিয়ার, লিনিয়ার মানে হচ্ছে যে যেটা যেটা একদম স্ট্রেট, সিধা, ঠিক আছে? এবার লিনিয়ার এনকোডিং করতে গেলে লিনিয়ার এনকোডার কোথায় ইউজ করা হয় জেনারেলি? কোথায় জানিস ইউজ করা হয়? ট্রেনের ক্ষেত্রে, হুইল কাউন্ট, ঠিক আছে? এবার লিনিয়ার এনকোডার তো এখানে আসবেই না ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, এটা কনসেপ্টই পার্টই নয়। এনকোডার বলে আমি যেহেতু এনকোডারটা দিয়েছি সেই জন্য জাস্ট কনফিউশনের জন্য আমি দিয়ে দিয়েছি লিনিয়ার এনকোডার, বাট ইট ইজ অ্যাবসলিউটলি রং, ঠিক আছে? এবার অনেকে আছে ইনক্রিমেন্টাল আর অ্যাবসলিউটের মধ্যে গোলাবে। লিনিয়ার এনকোডার যেটা দিয়েছি, সে লিনিয়ার এনকোডার নেভার এভার মেমোরাইজ থিংস। লিনিয়ার এনকোডার জাস্ট এনকোডস, ইট জাস্ট গিভ দি পজিশন যে হ্যাঁ এটা আছে, হ্যাঁ নেই, আছে কি নেই, জাস্ট লাইক incremental. But incremental rotates, linear is never rotate, it never moves even, এটা জাস্ট লাগানো থাকে। ওকে স্যার, ঠিক ওকে আছে, নেভার স্যার। মুভস ইভেন, পরে পর্যন্ত না। স্যার হ্যাঁ আরেকটা প্রশ্ন ছিল। বলো। বলছি স্ট্রোবোস্কোপটা যদি এই ক্লাসের শেষে একটু যদি পসিবল হয় একটু একটু বুঝিয়ে দেবেন স্যার, অনেকে আগে পড়েছিল স্যার, ভুলে গেছি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, LVDT has one primary and 2 secondary windings, one primary and 2 secondary windings, এটা ট্রু অর ফলস? ট্রু স্যার। অনেকে আবার ফলস দিয়েছে, আবার কেউ আবার পার্শিয়ালি ট্রু দিয়েছে, পার্শিয়ালি ফলস দিয়েছে, সরি পার্শিয়ালি ফলস দিয়েছে। মানে কে তোরা? আচ্ছা, ফিল্ড কন্ট্রোল অফ ডিসি মোটর ইজ ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, এই যে কথাটা ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন? দেখ, ফিল্ড কন্ট্রোল মানে হচ্ছে ফিল্ড কয়েল কন্ট্রোল। ফিল্ড কয়েল কন্ট্রোল মানে হচ্ছে আমরা কোনো রকমভাবে ফিল্ড কয়েলকে কোনোভাবে কোনো সেন্সার, কোনো হল এফেক্ট সেন্সার দিয়ে ফিল্ড কয়েলের কয়েল স্ট্রেংথ পাই না, অর্থাৎ কয়েলের ম্যাগনেটিক স্ট্রেংথ আমরা পাই না। আমরা যখন একটা মোটরকে কন্ট্রোল করছি, অ্যাজ ফর এক্সাম্পল লেটস সে ইন কেস অফ রেলওয়ে, ধর এসি ডিসি ট্র্যাকশন আছে বা ডিসি ডিসি ট্র্যাকশন আছে। ইন দ্যাট কেস হোয়াট ইজ হ্যাপনিং, দ্য ডিসি ভোল্টেজ কি করছে, ইট ইজ ট্রাইং টু রোটেট দ্য রোটার অফ দ্য মোটর, ঠিক আছে? হাউ ইট ইজ ট্রাইং? প্রথম হচ্ছে উই নিড হাই টর্ক, ফর দ্যাট field coil extremely energized, the armature is extremely energized, the thing is rotating at a very slow speed but at high force, at high torque। এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা কোনো রকমভাবে ওখানে কোনো সেন্সার দিই না যেটা আমাদের ফিডব্যাক দেয় যে এতটা ম্যাগনেটিজম হয়েছে কি এতটা
আমার ওখানে আমার এতটা ওখানে আমার স্ট্রেস জেনারেট করছে কি ভেতরে এতটা স্ট্রেইন হচ্ছে, ঠিক আছে। উই জাস্ট রিলাই অন দ্য অ্যামাউন্ট অফ ভোল্টেজ গিভিং ইনপুট, উই জাস্ট রিলাই অ্যামাউন্ট অফ কারেন্ট ইজ বিং অ্যাবজর্বড, ঠিক আছে। তো এটা কি, দিস ইজ এ ওয়ান ওয়ে সিস্টেম ইটসেলফ, বিকজ কারণ এখানে ইন দিস কেস আমরা হিউম্যান বিং উই আর কন্ট্রোলিং দি থ্রটল বডি, ঠিক আছে। এটা যদি অটোমেটিক্যালি হতো, যদি আমরা ফিডব্যাক নিয়ে থ্রটল বডিকে কন্ট্রোল করতাম, তখন বলতাম যে হ্যাঁ উই আর টেকিং দ্যাট। জেনারেলি ইট ডাজন্ট হ্যাপেন। আর জেনারেলির পরেও কেন এটা করা সম্ভব নয়, কারণ জায়গাটা এতটাই ম্যাগনেটাইজড হয়ে থাকে যে ওখানে কোনো একটা হল সেন্সার দিলে কোনো কাজ হবে না, ঠিক আছে। ইউ হ্যাভ টু পুট সিরিজ অফ হল সেন্সার্স। তো ইউজিং দ্যাট পার্টিকুলার সিরিজ অফ হল সেন্সার্স, তুমি গিয়ে যখন একটা পার্টিকুলার এন্ড অফ দ্য ডে একটা সার্ভোকে যখন কন্ট্রোল করবে, ঠিক আছে, ইট ইজ নট দ্যাট মাচ এফিসিয়েন্ট অ্যাজ, অ্যান্ড নট অনলি এফিসিয়েন্ট, it is not at all cost effective, because একটা সিস্টেম তৈরি করার পরে you need again some maintenance for that particular system, right? তো ওখান থেকে যখন হল সেন্সর কিছু ইনপুট দেবে মাইক্রো কন্ট্রোলার, with the microcontroller flash will again get destroyed, repeated action of magnetizing non magnetizing, এই ম্যাগনেট হচ্ছে আবার না হচ্ছে, এই ব্যাপারটা কি হচ্ছে, একটা মাইক্রো কন্ট্রোলার নষ্ট হয়ে যাচ্ছে, তার ফ্ল্যাশ মেমোরিটা নষ্ট হয়ে যাচ্ছে। Got the point? সেই কারণে this particular thing, field control of DC motor is ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। এটা কিভাবে বোঝালাম, এটা জাস্ট একটা ট্রেনের মোটর দিয়ে বোঝালাম। সো নেক্সট ক্লাসে এই পার্টিকুলার পার্টটা আমাকে একটুখানি মনে করাবে। আই উইল গিভ ইউ আ ব্রিফ, নট ব্রিফ, একটা ইলাবোরেট সিস্টেম টোটালি, যেটা ফিল্ড কন্ট্রোলের উপরে কাজ করে, ঠিক আছে। এবং নট অনলি ট্রেন, একটা জেনারেলাইজড আইডিয়া। ওকে আকাশ, বোঝা গেছে? আচ্ছা, এখানে দাঁড়া জাস্ট আ মিনিট, এখানে বলেছে হচ্ছে ইয়েস স্যার। এখানে বলেছে হচ্ছে খোকা যে আমাকে একটুখানি স্ট্রোবোস্কোপটা দেখাও। জাস্ট আ মিনিট বাবা, একটু দাঁড়া, কোথায় গেল? ওকে, আচ্ছা কোথায়, দেখ তো দেখতে পাস কিনা, দেখতে পাস? দেখতে পাবি, হ্যাঁ দেখ, হ্যাঁ ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার, ঠিক আছে। এটা একটা ইলেকট্রিক্যাল ট্যাকোমিটার, নন কন্ট্যাক্ট টাইপ ট্যাকোমিটার, পার্ট অফ নন কন্ট্যাক্ট ট্যাকোমিটার। চয়ন হালদার কোথায় ছিলে, পরীক্ষা দিয়েছো চয়ন? হ্যাঁ স্যার দিয়েছি দাঁড়া তো, তোর রেজাল্ট কত? স্যার দেখতে পারো, থাক খুব খারাপ। দাঁড়া একটু দাঁড়া, পরীক্ষা দিয়েছিস, আমি তোকে দেখতে পাইনি। দিয়েছি স্যার। দাঁড়া, চয়ন বৈদ্যকে পাচ্ছি তো, চয়ন হালদার কোথায়? স্যার আমি পরে স্ক্রিনশট পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। দাঁড়াও, তুই সাবমিট করেছিস? হ্যাঁ করেছি। পাচ্ছি না তো চয়ন হালদারকে। শুধু ফাঁকি মেরে যাচ্ছে ছেলেগুলো, শুধু ফাঁকি। দাঁড়া, আচ্ছা যেটা বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে স্ট্রোবোস্কোপ কি বলছে, প্রথম কথা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি লাইট জিনিসটা। আয়ুষ বা সবাই তোর একটা জিনিস দেখবি, যখন একটা লাইট একটা ফ্যানের পেছনে রাখা হয়, বা টিভি চলছে, টিভির সামনে লেটসে একটা কোনো পাখা ঘুরছে, তো পাখাটাকে যদি পেছন দিক দিয়ে দেখা যেন মনে হয় টিভির লাইটটা কেটে যাচ্ছে, তাই তো? ঠিক আছে। এটা কেন, হ্যাঁ এটা কেন হচ্ছে, এটা হয় তার একটাই মাত্র কারণ, আমাদের চোখ একটা সার্টেন রেঞ্জ যদি দেখতে পায়, ঠিক আছে, এটা সার্টেন ফ্রেম পার সেকেন্ড দেখতে পায়, তার বাইরে গেলে কিন্তু চোখ আর কিছু দেখতে পায় না। চোখ কি দেখে, চোখ ওইগুলোকে মানে পুরো ব্যাপারটাকে পুরো 0 দেখে, মানে ওখানে কোনো কিছু দেখতে পায় না বলে ওই জায়গাটা আমাদের অন্ধকার লাগে, ঠিক আছে। এবার ঠিক সেইভাবে, হ্যাঁ হ্যালো, তো ঠিক সেই কনসেপ্টটাকে ইউজ করে, ব্যাপারটা ভালোভাবে বোঝো, ঠিক সেই কনসেপ্টটাকেই যদি আমরা ইউজ করে যদি আমরা একটা অপোজিটে স্ট্রোব লাইট রাখি, যে স্ট্রোব লাইটের কাজ হচ্ছে লাইট ব্লিঙ্ক করা, অর্থাৎ আমাদের যেরকম গাড়ির দুদিকে চারদিকে চারটে লাইট থাকে, লাইটগুলো যেন ব্লিঙ্ক করে লেফট রাইটে, তো ব্লিঙ্ক করছে, ওরকম একটা স্ট্রোব লাইট রাখা রয়েছে। স্ট্রোব লাইটের ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করা যায়। আর অপোজিট সাইডে একটা রোটার রাখা রয়েছে, যেখানে একটা রিফ্লেক্টর লাগানো আছে, ঠিক আছে। এবার রিফ্লেক্টর
ঘুরছে, অর্থাৎ একটা রোটারের উপর রিফ্লেক্টর লাগানো আছে, রিফ্লেক্টর ঘুরছে, রোটারটাও ঘুরছে, রিফ্লেক্টরটাও ঘুরছে, ইন দিস কেস এই পাখাটা, ঠিক আছে। অপোজিটে যে স্ট্রোব লাইট লাগানো আছে, এই স্ট্রোব লাইট কি করছে, লাইট, স্ট্রোব লাইট ওই পাখাটার উপরে ইনসিডেন্ট হচ্ছে, অর্থাৎ পাখাটার উপরে পড়ছে, ঠিক আছে। তার রিফ্লেক্টর কি করবে, অবভিয়াসলি ইট উইল রিফ্লেক্ট ব্যাক দি লাইট হুইচ ইজ ইনসিডেন্ট অন ইট, ঠিক আছে। ইট উইল রিফ্লেক্ট ব্যাক দি লাইট ইন সাচ আ ওয়ে, হ্যাঁ, ইন সাচ আ ওয়ে, যদি আমরা দেখি যে উই আর গেটিং দি রিফ্লেকশন ইন মাল্টিপল ডাইরেকশনস, মানে বারবার রিফ্লেকশন পাচ্ছি অন্যদিকে, অর্থাৎ এই যে স্টারটা আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি, তাহলে বলবো স্ট্রোব লাইটের সাথে স্ট্রোব লাইট এবং এর মানে স্ট্রোব লাইটের ফ্রিকোয়েন্সি আর এর রোটেশনের ফ্রিকোয়েন্সি ইজ নট সেম। যখন দেখবো যে হ্যাঁ এই স্ট্রোব লাইটের ফ্রিকোয়েন্সি একটা জায়গায় দাঁড়িয়ে গেছে, অর্থাৎ এই স্টারটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এবং ইট ইজ গ্লোয়িং অ্যাট দ্যাট পার্টিকুলার পয়েন্ট অ্যান্ড দ্য স্ট্রোব লাইট ইজ ওয়ার্কিং অ্যাট দ্যাট সেম টাইম, অর্থাৎ স্ট্রোবিং করছে লাইট, তো আমরা বলবো কি দি ফ্রিকোয়েন্সি অফ দি লাইট অ্যান্ড দি ফ্রিকোয়েন্সি অফ দ্যাট পার্টিকুলার রোটার ইজ সেম। এবার যদি লাইটের ফ্রিকোয়েন্সি আমাদের জানা থাকে, উই উইল গেট দি রোটেশন অফ দ্য রোটার, ইভেনচুয়ালি ইটস ভেরি ইজি, ইয়েস স্যার। ঠিক আছে, ওকে। তাহলে আশা করি বোঝা গেছে ব্যাপারটা। কারো যদি কোনো ডাউট থাকে আমাকে, হ্যাঁ, কারো যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস করবে। নেক্সট স্যার এসে গেছেন, স্যার এসছেন কি, সৌভিক স্যার চলে আসবেন। আমি তাহলে উঠছি, ওকে। হ্যাঁ, তাহলে একটা কোশ্চেন করব। হ্যাঁ, করে ফেলো, করে ফেলো। বলছিলাম আপনি যে লিনিয়ার এনকোডারটা বললেন, ওটা ট্র্যাকের মধ্যে কি লাগানো থাকে? টেকনিক্যালি তাই। এবার কোথায় লাগানো থাকে, শর্টার মেকানিজম হয় জানিস তো, শর্টার, ঠিক আছে। ধর ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম বা কোনো ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং সিস্টেমে দেখবি শর্টার মেকানিজম ইউজ করা হয়, সেখানে লিনিয়ার মোটর ইউজ করা হয়, ঠিক আছে। তো লিনিয়ার মোটরের কাজটাই হয় প্র্যাকটিক্যালি শর্টিং করা, ঠিক আছে, ম্যাটেরিয়ালটাকে লেভিটেট করে নিয়ে গিয়ে একটা পার্টিকুলার জায়গায় ডাম্প করা। তো ওই মেকানিজমটাই কীভাবে হচ্ছে, কোথায় কোথায় রয়েছে মেটেরিয়ালটা এবং কোন কোন ট্র্যাকের ওপরে কোন ট্রলিটা আছে, সেই ওই পার্টিকুলার জায়গাটাকে মেজার করার জন্য লিনিয়ার এনকোডার ইউজ করা হয়। তো লিনিয়ার যে সিস্টেমটা থাকে সেটা ওই মোটরের সাথেই একটা করে হল সেন্সার ইউজ করে করে যাওয়া হয়, মানে একটা করে হল সেন্সার পার্ট বাই পার্ট বসানো থাকে পরপর। দে আর অ্যারেঞ্জড ইন সাচ আ ওয়ে, দে আর অ্যারেঞ্জড ইন ইউনো প্র্যাকটিক্যালি I2C বাসে লাগানো থাকে, ওকে, IIC বাসে, ঠিক আছে। আচ্ছা, স্যার হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ, বলছি এই I2C বাস আইআইসি বাস এটা একটুখানি আইআইসি বাস আর I2C বাস প্র্যাকটিক্যালি সেম। তো আইআইসি কে বলা হয় I2C, ঠিক আছে। এখন I2C বাস বলা ইটস টেকনিক্যালি ইম্পর্টেন্ট, মানে ইম্পসিবল, মানে ইম্পর্টেন্ট তো অবশ্যই, বাট টেকনিক্যালি ইম্পসিবল, কারণ স্যার ঢুকে গেছেন অলরেডি, ঠিক আছে। আমি স্যার নেক্সট একটু দিন শর্টে বলা যাবে না, মনে রাখবে, একটু মনে শর্টে বলা রাখবে। যাবে না? শর্টে দেখো দুটো তার আছে, একটা SDA, নট দুটো তার ইট অ্যাকচুয়ালি পোর্ট। SDA মানে সিরিয়াল ডেটা আর সিরিয়াল ক্লক SCK, ঠিক আছে। সিরিয়াল ডেটা সিরিয়াল ক্লক পালস দিয়ে একটা পার্টিকুলার অ্যাড্রেসকে সেন্ড করে কেরিয়ার পালসকে এনার্জাইজ করে একটা ডেটা তুলে নিয়ে আসে বা ডেটা সেন্ড করে, ঠিক আছে। এটাই শর্ট। এবার ভেতরে প্রচুর কিছু আছে। আর চয়ন হালদার, তুমি পরীক্ষা দিয়েছো আমি দেখছি, দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, ক্লাস নিতে শুরু করো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার এসছেন তো, সৌভিক স্যার? দেখতে তো পাচ্ছি না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার বলুন। না আসেননি, এখন আসেননি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও তাহলে। চয়ন হালদার, দাঁড়াও তো বেটা, তুমি বড্ড ফাঁকিবাজ হয়ে যাচ্ছ ছেলে। আয়ুষ হলো, এই চয়ন তুই কি রাজু? না না, না না, আমি হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি সার্টিফিকেট। পাঠাও পাঠাও। চয়ন হালদার, তুই কি নাম দিসনি নাকি, তোর কি নাম দেওয়া হয়নি? জিমেল থেকে লগ ইন করেছিলাম, নামের কোনো অপশন আছে? ও আচ্ছা 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 আচ্ছা, 3 পেয়েছিস, বুঝেছি। তার মানে তুই ওটা চয়ন হালদার। হুম,
বুঝলাম। খুব অবস্থা খারাপ, খুব অবস্থা খারাপ, একদম স্যার বাজে 10 বড়। কে পেয়েছে স্যার 10। হ্যাঁ, না 10 10 কে পেয়েছে। না 10 কেউ পায়নি। আচ্ছা খুব অবস্থা খারাপ, পড়াশোনা একেবারেই হচ্ছে না। ঠিক আছে, চলো, উঠলাম। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। গুড আফটারনুন, সবাই কথা শুনতে পাচ্ছ? ইয়েস স্যার, গুড আফটারনুন স্যার। ওকে, ঠিক আছে। আমরা এখন তাহলে অটোমোবাইল স্টার্ট করছি। ওকে, আমাদের অটোমোবাইল বাকি যেখান থেকে আমরা আগের দিন ছেড়েছিলাম তারপর থেকে আমরা স্টার্ট করছি। আজকে আমরা যেটা করব, আগের দিন আমরা দেখেছিলাম হচ্ছে ক্লাসিফিকেশন অফ অটোমোবাইলস। ঠিক আছে, আজকে আমরা দেখবো অটোমোবাইলের লেআউট। ফার্স্ট আমরা লেআউট দেখবো, তারপরে কারের বডি, ফ্রেম, চেসিস এটসেট্রা কি কি কম্পোনেন্ট থাকে মেনলি সেগুলো দেখবো। তারপরে যতদূর এগোনো সম্ভব আমরা আজকে প্রসিড করবো। ঠিক আছে, আগের দিনের থেকে সিমিলার কিছু টপিককে আমরা আরো ডিটেলসে পড়বো বেসিক্যালি। ওকে, আমার স্ক্রিন ভিজিবল সবার কাছে? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। দেখো, আমরা আগের দিন যেটা পড়েছিলাম, ঠিক আছে, আগের দিন এইগুলো আমরা পড়েছিলাম যে ফ্রন্ট ইঞ্জিন, ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার হুইল এটসেট্রা, সেগুলোকে আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। কেন? কারণ আমরা আগের দিন ক্লাসিফিকেশন অফ অটোমোবাইল। ঠিক আছে, আজকে আমরা কি দেখবো? লেআউট। লেআউট মানে কিভাবে ইঞ্জিন থেকে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, তার অ্যাডভান্টেজ কোথায় কোথায়, কোথায় কোথায় ডিসঅ্যাডভান্টেজ, কিভাবে আমরা সলভ করতে পারি এটসেট্রা। তো ফার্স্ট আমরা শুরু করবো হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার হুইল ড্রাইভ। ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার হুইল ড্রাইভ কি আগের দিনে বলে দিয়েছিলাম, যেখানে ইঞ্জিনটা আমার ফ্রন্টে থাকবে কিন্তু সে পাওয়ার ট্রান্সমিট করবে রেয়ার হুইলে। এই যে কনসেপ্টটা ফ্রন্ট ইঞ্জিন বাট রেয়ার হুইল, ঠিক আছে, এইটা মোটামুটি এখন কি বলবো, প্রায় তোমার দেখতে পাবে, নিশ্চয়ই দেখতে পাবে, প্রায় খুব কম ভেহিকেলে আছে, মানে প্যাসেঞ্জার ভেহিকেলে তো খুব কমই আছে। ঠিক আছে, গুডস ক্যারিয়ার গুলো তো বেশি থাকে। যে ফ্রন্ট ইঞ্জিন, রেয়ার হুইল ড্রাইভ কি হয়, ফ্রন্টে ইঞ্জিন থাকে আর রেয়ার হুইলে পাওয়ারটা ট্রান্সমিট হয়। সেই জন্য আমাদের কি করতে হয়, একটা প্রপেলার শ্যাফট দিতে হয়, যে শ্যাফটটা ঘোরে। তোমরা যদি কখনো লরির নিচে দাঁড়াও, মানে লরির নিচে যদি কখনো দেখতে পাও, বা ছোট হাতি যেগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিচে দেখবে, মানে লরির হাইট তো অনেকটা, তোমরা বাইরে থেকে বা সাইড থেকে একটুখানি ঝুঁকলেই দেখতে পাবে যে যখন লরিটা চলে তখন ওর শ্যাফটটাও ঘুরতে থাকে। যে প্রপেলার শ্যাফট এখানে মাঝখানে এই যে পার্টটা আছে, এটা এই নিজেও ঘুরতে থাকে, রোটেট করতে থাকে। এই নিজে রোটেট করে এখানে একটা গিয়ার বক্স আছে, এই গিয়ার বক্সে এসে পাওয়ারটা রেয়ারে ট্রান্সফার করে। কিন্তু এর প্যাসেঞ্জার ভেহিকেলে এর অ্যাপ্লিকেশন খুবই কম। এর কিছু অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ আছে। কি কি অ্যাডভান্টেজ? ইভেন ওয়েট ডিস্ট্রিবিউশনটা ইভেন থাকে। কেন? কারণ তোমার ইঞ্জিনটা ফ্রন্টে থাকে, প্লাস যে পাওয়ার ট্রান্সমিশনের যে অ্যারেঞ্জমেন্ট সেটা রেয়ারে থাকে। তো মোটামুটি চারটে চাকায় যে তোমার ওয়েট ডিস্ট্রিবিউশন গাড়ির, সেটা ইভেনলি থাকে, যার জন্য তোমার ব্রেকিংয়েও সুবিধা হয়। ঠিক আছে, আর মেনটেনেন্স লো থাকে। যেহেতু ইঞ্জিন ফ্রন্টে থাকে তাই কুলিং এর সুবিধা হয়, এটা একটা সব থেকে বড়। যে কোনো ফ্রন্ট ইঞ্জিনের, যে কোনো গাড়ির যেখানে ইঞ্জিনটা ফ্রন্টে আছে তার কুলিং এর সব থেকে বেশি সুবিধা হয়। কেন? কারণ যদি আমরা সামনে রেডিয়েটর রেখে দিই, তাহলে গাড়ি যখন সামনের দিকে চলবে তখন হাওয়া ন্যাচারালি ফ্লো করবে। তো সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কুলিং আমরা অ্যাপ্লাই করতে পারি, মানে কুলিং সিস্টেমটা সেইভাবেই বানানো হয়, তাহলে সেক্ষেত্রে ন্যাচারাল কুলিং হয়। ঠিক আছে, তো কুলিং এর জন্য সব থেকে বেশি সুবিধা হয়। আর যেটা বললাম, বেটার ব্রেকিং এফিসিয়েন্সি, এগুলো। ডিসঅ্যাডভান্টেজ কি কি থাকে? রিডিউসেস ব্যাক সিট লেগ রুম। দেখো, যখনই আমরা
সামনে পাওয়ার প্রডিউস হচ্ছে, কিন্তু সেই পাওয়ারটাকে ট্রান্সমিট করার জন্য আমরা মাঝখান থেকে একটা প্রোপেলার শ্যাফট নিয়ে যাচ্ছি। তখনই কি হবে, লেগ রুমের হবে, লেগ রুমের ডেফিসিয়েন্সি হবে। লেগ রুমটা কি জিনিস, যে কোনো ভেহিকেলে কোনো মানুষ বা কোনো প্যাসেঞ্জার যখন বসবে, ঠিক আছে, তার মানে ভেহিকেলের বেস থেকে, মানে ভেতরে বসার পরে কতটা পা রাখার জন্য জায়গা, একদম বাংলায় কথা বলতে গেলে কতটা পা রাখার জন্য জায়গা, সেটা কি হবে, সেটা কমে যাবে। কেন কমবে, কারণ মাঝখান থেকে একটা প্রপেলার শ্যাফট, সেই জন্য তো লেগ রুম কমে যায়। দেখো এই এই রিজনটা, সেকেন্ড পয়েন্ট যেটা আমি দিয়েছি সেটা হচ্ছে রিজন, এ টানেল ইজ নিডেড ফর দ্য প্রপেলার শ্যাফট, সেই জন্যই লেগ রুম কমে যায়। বুট স্পেস কমে যায়। বুট স্পেস কি জিনিস, আমরা সবকিছু যদিও পড়বো, তাও এখানে আছে বলে আমি আবার বলে দিচ্ছি। বুট স্পেস কি, বুট স্পেস বলতে কি জিনিস, যেটাকে আমরা গাড়ির ডিকি বলি, যেখানে আমরা জিনিসপত্র রাখি, লাগেজ গুডস যেখানে রাখি, সেটাকে আমরা বুট স্পেস বলি। তো অবভিয়াসলি যদি পিছনে আমাদের কোনো পাওয়ার ট্রান্সমিশনের জন্য কোনো যদি পিছনে অ্যারেঞ্জমেন্ট রাখতে হয়, তাহলে তার জায়গাও খাবে। এবার সেই ক্ষেত্রে তাহলে আমাদের বুট স্পেসটা কমে যাবে। এবার সমস্ত গাড়ির স্পেসিফিকেশন থাকে। আমরা কোনো গাড়ি, ঠিক আছে, 4 মিটার, সাব 4 মিটার বলা হয়, ঠিক আছে, 4 মিটারের বেশি বড় গাড়ি আমরা করতে পারবো না, ঠিক আছে, রাস্তায় প্যাসেঞ্জার ক্যারির জন্য। বাস হলে আলাদা হয়ে যাবে, এ হলে আলাদা হয়ে যাবে। তো গাড়ি যদি আমরা বলি, কার যদি আমরা বলি, তাহলে তাকে তার গিভেন লেন্থ, হাইট এটসেট্রার মধ্যে থেকেই জিনিসটা ডিজাইন করতে হয়। এবার যদি আমি একটা ডাইমেনশনের মধ্যে থেকে তাকে ডিজাইন করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কোনো কিছু না কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে। যদি আমি রেয়ার হুইলে পাওয়ার ট্রান্সমিট করতে চাই, তাহলে যে অ্যারেঞ্জমেন্টটা দিতে হবে সে একটা জায়গা খাবে। সেক্ষেত্রে আমার লস কি হবে, লেগ রুম কমে যাবে, বুট স্পেস কমে যাবে, হেভিয়ার অ্যান্ড মোর এক্সপেন্সিভ। অ্যাজ ইউজুয়াল হেভিয়ার তো হবেই, কেন, কারণ প্রপেলার শ্যাফট আছে, পিছনে একটা অ্যারেঞ্জমেন্ট আছে। ইঞ্জিন সামনে, যদি আমি সামনের চাকাতেই পাওয়ার ট্রান্সমিট করতাম, তাহলে অতটা কমপ্লিকেটেড হতো না বা অতটা হেভি হতো না। সামনের ইঞ্জিন পাওয়ার প্রডিউস করছে, সে পিছনের চাকায় ট্রান্সফার হচ্ছে, তো সেই জন্য কস্ট বেশি লাগবে আর গাড়ির ইঞ্জিনটাও ততটাই হেভি হবে। ওকে, এটা গেল হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। নেক্সট আমরা কি করবো, রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ। রেয়ার ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ এটা খুব কম, এটাও প্রায় রেয়ার দেখা যায়। এটা দেখা যায় কমার্শিয়াল বলতে প্যাসেঞ্জার কারেই দেখা যায়, কিন্তু খুব কম। তার রিজন আমরা আসবো, স্পেশালি স্পোর্টস কার যেগুলো হয় সেগুলোতে আমরা দেখতে পাই, ঠিক আছে। ফেরারির কিছু মডেলে, বা আমি আগের দিনও বলেছিলাম, কি হয়, ইঞ্জিনটা পিছনে থাকে আর সে কি করে, সে পিছনের চাকাতেই পাওয়ারটা ট্রান্সফার, ঠিক আছে। তো যেহেতু পিছনে ইঞ্জিন, পিছনের চাকাতেই পাওয়ার ট্রান্সফার হবে, তো সেই জন্য আলাদা কোনো প্রপেলার শ্যাফটের দরকার পড়ে না। তো গাড়ি অতটা হেভিও হয় না, কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, ডিসঅ্যাডভান্টেজও আছে। অ্যাডভান্টেজের মধ্যে কি কি, এক্সিলেন্ট ট্র্যাকশন কন্ট্রোল বলতে, যখন গাড়ি সামনের দিকে যাবে তখন তার চাকাটা, মানে যেহেতু পুরো ইঞ্জিনের ওয়েট পিছনে রয়েছে, ঠিক আছে, তো তাহলে কি, সে স্কিড করবে না, সে স্কিড কম করবে যখন যাবে, মানে পিছনের চাকা স্কিড কম করবে। A large passenger space is available for the given length and body. As usual, যেখানে আমাদের বুট স্পেস থাকতো, যেখানে ডিকি থাকতো, সেখানে আমরা ইঞ্জিনটাকে বসিয়ে দিই। তার ফলে কি হবে, বুট স্পেসটা কমে যাবে, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জারের জন্য জায়গার কোনো অভাব হবে না, কারণ নিচে দিয়ে কোনো প্রপেলার শ্যাফট যায়নি, আলাদা কোনো অ্যারেঞ্জমেন্ট যায়নি, ঠিক আছে। ভেরি কম্প্যাক্ট অ্যান্ড ওয়েট আগেরটার থেকে তো হালকা হবেই, প্যাসেঞ্জারদের জন্য কমফোর্টেবল। কিন্তু এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, কি, এই হাই স্পিডে, ঠিক আছে, এর ব্যালেন্সিং ঠিক থাকে না। যখনই আমরা অ্যাসিলারেট করি এই ধরনের গাড়িগুলো, কি হয়, পিছনের চাকায় পাওয়ারটা ট্রান্সমিট হয়, মানে পিছনে ইঞ্জিন, পিছনের চাকায় পাওয়ার ট্রান্সফার হয়। তো সে কি করে, সে চাকাটাকে, মনে করো আমি গাড়ি অ্যাসিলারেট করছি, পিছনের চাকাটা তো ঘুরবে, কিন্তু এই অ্যাসিলারেট করার সময় আমি যদি তাকে স্টিয়ারিং করার চেষ্টা করি, তাহলে গাড়ি ডিসব্যালেন্স হয়ে যায়, গাড়ির ব্যালেন্স কতটা ঠিকঠাক থাকে, সামনের চাকা বা স্টিয়ারিংটা টিল করতে থাকে, ঠিক আছে। এটার মেন অ্যাডভান্টেজ হচ্ছে এটাই আর কি, সামনের যে ইঞ্জিনের জন্য যে জায়গাটা রাখা হয়, ঠিক আছে, সেইটা মোটামুটি ওয়েস্ট হয়,
কারণ সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। অ্যাডভান্টেজ আরো একটা অন্য এগুলো তো ডিসঅ্যাডভান্টেজ বলছি, অ্যাডভান্টেজ কি হতে পারে? সামনে যেহেতু ইঞ্জিনের কোনো কম্পার্টমেন্ট থাকে না, তো সামনে মানে গাড়ির ভেতরে যে প্যাসেঞ্জাররা থাকে তাদের হিটিং ইস্যু হয় না। হিটিং ইস্যু বলতে মনে করো যে গাড়িগুলোর ইঞ্জিন ফ্রন্টে থাকে, গাড়ি তো সামনের দিকে যাবে, তো রেডিয়েটরের মাধ্যমে ইঞ্জিনের হিটটা কেবিনের মধ্যে আসে। ইঞ্জিনের হিট যদি তুমি গাড়ির ভেতরে এসি না চালাও, নর্মাল ফ্যান চালাও বা কিছু নাও চালাও, গাড়ির ইঞ্জিনের যে হিট যদি সেই ইঞ্জিনটা সামনে থাকে, তাহলে কি করে গাড়ি চলার সময় ইঞ্জিনের হিটটা গাড়ির ভেতরের কেবিনে আসে। কিন্তু রেয়ার ইঞ্জিন থাকলে কি হয়, সেই হিটটা গাড়ির সামনের দিকে বা কেবিনে ঢুকতে পারে না, যেহেতু ইঞ্জিনটা পেছনে। ঠিক আছে, এগুলো কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এরকম আসে রেয়ার হুইল ফ্রন্ট হুইল। ঠিক আছে, ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ, এইটা হচ্ছে আমাদের এখন মানে আজকালকার দিনে ম্যাক্সিমাম গাড়িতে, ম্যাক্সিমাম কমার্শিয়াল মানে কমার্শিয়াল বলবো, ম্যাক্সিমাম প্যাসেঞ্জার ভেহিকল, ঠিক আছে, এইটাই আমরা ইউজ করি। কি ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। এর প্রচুর অ্যাডভান্টেজ রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ খুব কম। 1960s এর দিকে প্রায় ফার্স্ট এই কনসেপ্টটা আসে। ট্রান্সভার্সলি ফিটেড বলা হয়। কেন ট্রান্সভার্সলি ফিটেড? কারণ ফ্রন্ট অ্যাক্সেলের ওপরেই থাকে না, ফ্রন্ট অ্যাক্সেলের একটু আগে একটা মাউন্ট করা থাকে, সেই জন্য বলা হয় ট্রান্সভার্স, ফ্রন্ট ইঞ্জিন ট্রান্সভার্সলি মাউন্টেড। ঠিক আছে, এর অ্যাডভান্টেজ কি কি ডিসঅ্যাডভান্টেজ কি কি সেগুলো আমরা পরে দেখবো। ডিসঅ্যাডভান্টেজ প্রায় কম আছে, বেশিরভাগই অ্যাডভান্টেজ, সেই জন্যই আমরা এটাকে ইউজ করি। যেহেতু সামনে ইঞ্জিন, তাহলে কুলিং এর কোনো সমস্যা হবে না। সামনের চাকাতেই পাওয়ার ট্রান্সমিট করছে, কোনো প্রপেলার শ্যাফট লাগছে না, সেই জন্য হালকা হবে। থার্ড কি হবে, হালকা হবে। থার্ড কি হবে, কোনো প্রপেলার শ্যাফট যাচ্ছে না, এক্সট্রা কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, সেই জন্য কি হবে, স্পেস বেশি থাকবে, পিছনের বুট স্পেসও বেশি থাকবে, লেগ রুমও বেশি থাকবে, কেবিনে জায়গাও বেশি পাওয়া যাবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ। আরেকটা, আমরা এখনো পর্যন্ত এরকম কোনো ইঞ্জিন দেখিনি যেটা কিনা রেয়ার ইঞ্জিন বাট ফ্রন্ট হুইল। আমি কি বলেছিলাম আগের দিনে, যে রেয়ার ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ এই ডিজাইন খুবই ইমপ্র্যাকটিক্যাল, সেই জন্য এর বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না যে ইঞ্জিনটাকে রেয়ারে রেখে আমরা ফ্রন্ট হুইলে পাওয়ার ট্রান্সফার করছি, বাস্তবে কোনো অস্তিত্ব থাকে না বা নেই। ঠিক আছে, আর এটা আমরা কি দেখি, মিড ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ, মানে ইঞ্জিনটা মাঝামাঝি জায়গায় থাকে আর পাওয়ারটা ট্রান্সমিট হয় রেয়ার হুইলে। এরকম একটা এক্সাম্পল তোমরা কেউ দিতে পারবে, দেখেছো? অটো স্যার? অটো মানে 3 চাকার হয়ে গেল। আচ্ছা আচ্ছা। 4 চাকার এরকম কোনো এক্সাম্পল দিতে পারবে যে মোটামুটি মাঝখানে ইঞ্জিনটা থাকে আর পিছনের চাকায়? দেহ তো কথা, মনে পড়ছে না, স্যার। কলেজে প্রজেক্ট চলছে যে, আচ্ছা, অমনি। কি মনে হয় মানে অমনিটা কি ঠিক এটার হ্যাঁ স্যার, হ্যাঁ এক্সাম্পল হিসেবে? actually দেখেছিলাম। তো সবাই মিলে খুলছো, ইঞ্জিন খুলছো, ইঞ্জিনটা সামনেও নেই পেছনেও নেই, মাঝামাঝিতে আছে, হ্যাঁ তাই তো? স্যার, হ্যাঁ। আর কোন চাকায় কোথায় পাওয়ার ট্রান্সমিট করছে? রেয়ার হুইলে পাওয়ার ট্রান্সমিট করছে, তাই তো, নাকি সামনের হুইলে? ঠিক আছে, রিয়ার দেখবে হুইলেই পরের করছে। দিনে। ঠিক আছে, দেখবে পরের দিন এসে আমাকে বলবে, ভালো করে দেখবে, মানে পরে যখন ওর উপরে কাজ করা হবে খোলার সময় ভালো করে দেখবে, তারপর আমাকে কিছু বলবে। যাই হোক, তো আমরা মিড মিড ইঞ্জিন মিড ইঞ্জিন রেয়ার হুইল ড্রাইভ বলতে ইঞ্জিনটা মাঝামাঝিতে থাকে অ্যান্ড পাওয়ারটা ট্রান্সমিট হয় রেয়ার। এই সমস্ত কিছুরই যতগুলো আমরা লেআউট দেখছি, সবগুলোরই কিছু না কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। কিন্তু মানে যদি বলা হয় না মোস্ট প্র্যাকটিক্যাল কোনটা, মোস্ট প্র্যাকটিক্যাল হচ্ছে ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ। সেই জন্য আজকের তুমি যে কোনো গাড়ি দেখানো, তোমার বেশিরভাগ, যে কোনো কথা ভুল হবে, বেশিরভাগ গাড়ি দেখানো তোমাদের, আমরা চোখের সামনে যা যা দেখতে পাই, বেশিরভাগ গাড়ির ইঞ্জিন সামনে থাকে। সামনে ইঞ্জিন থাকার আরো অনেক অ্যাডভান্টেজ কি, ইজিলি কোনো কিছু ব্রেকডাউন হলে অ্যাসেসিবিলিটি, ইঞ্জিনের মধ্যে অ্যাসেসিবিলিটি, আমরা খুব ইজিলি রিপেয়ার করতে পারি। ঠিক আছে, প্রচুর অ্যাডভান্টেজ আছে, সেই জন্যই আমরা ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল ড্রাইভ ইউজ করে থাকি আমাদের চারপাশে। এটা নিয়ে এটার কি, এটার গুড অ্যাসেলারেশন বিকজ অফ ব্যাকওয়ার্ড ট্রান্সফার। এর
যেটা এখন দেখাচ্ছি মিড ইঞ্জিন রেয়ার হুইল, এর কি বলছে গুড অ্যাসিলারেশন গুলো ভালো পাওয়া যায়। আমি তোমাদেরকে কি বলেছিলাম, স্পোর্টস কার তাদের কি হয়, তাদের হয় রেয়ার ইঞ্জিন আর রেয়ার হুইল ড্রাইভ। কেন? যখনই আমরা ইঞ্জিনটা রেয়ারে থাকবে আর যখনই আমরা পিছনের চাকায় মানে পাওয়ারটা পাঠাবো, তখনই তার অ্যাসিলারেশন সব থেকে বেশি ভালো হয়, অ্যাসিলারেশন খুব ভালো হয়। সেই জন্য স্পোর্টস কারগুলোতে দেখবে পিছনে ইঞ্জিন। এটার ক্ষেত্রেও রেয়ার হুইল ড্রাইভ মানে বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট রেয়ারের দিকে গেছে, শুধু ইঞ্জিনটা মিডলে আছে। ওমনি এত ফেমাস কেন হয়েছিল? কারণ ওমনিরও অ্যাসিলারেশন কিন্তু ভালো ছিল, ওমনিরও যে টর্ক ব্যাপারটা সেটা বেশ ভালো ছিল তখনকার দিনে। ঠিক আছে, ডিসঅ্যাডভান্টেজ কি কি? ব্রেকিং এর না ব্যালেন্সিং এর ইস্যু থাকবে, ওমনিরও ছিল। দেখো এখানে প্রথমেই লেখা আছে when accelerating some steering is lost, মানে গাড়ি ডান দিক বাঁ দিক ঘোরানোতে প্রবলেম হবেই এই ধরনের ইঞ্জিনে, যেটা যে কোনো রেয়ার হুইল ড্রাইভের কমন প্রবলেম। কি? তুমি অ্যাসিলারেট করার সময় তোমার স্টিয়ারিং এ প্রবলেম হবেই, যে কোনো রেয়ার হুইল ড্রাইভ। ঠিক আছে, নো ব্যাক সিটস, যেহেতু তোমার ইঞ্জিনটা মিডলে থাকে, ঠিক আছে, যেহেতু ইঞ্জিন মিডলে থাকে বা রেয়ার হুইল ড্রাইভ থাকে, তো সেক্ষেত্রে কোনো ব্যাক সিট রাখা যাবে না। ঠিক আছে, অনেক দেখবে তোমরা যেগুলো টু সিটার হয়, ফেরারি যেগুলো টু সিটার হয়, কেন টু সিটার হয়? রিজন এটাই। ঠিক আছে, ডিফিকাল্টিজ উইথ দ্য কুলিং, ওমনিরও এই প্রবলেম, বাকি যে কোনো রেয়ার ইঞ্জিন বা মিড ইঞ্জিনের সেম প্রবলেম। কেন? কুলিং, ইঞ্জিনের কুলিং এ প্রবলেম হয়, কারণ সে তো মাঝামাঝি আছে না ওই পিছনে আছে। সামনে থাকলে কি সামনের হাওয়াটা রেডিয়েটরকে ঠান্ডা করতো, রেডিয়েটরটা ইঞ্জিনটাকে ঠান্ডা। কিন্তু এখন তো আমরা ন্যাচারাল এয়ার সার্কুলেশনটাকে কাজে লাগাতে পারবো না যদি ইঞ্জিনটা মিডলে বা রেয়ারে থাকে। ঠিক আছে, এই প্রবলেম গুলো থাকবে। তো এইগুলো হচ্ছে বেসিক কিছু লেআউট। এটা ছাড়াও আমি আগের দিনও বলেছিলাম কি, ফোর হুইল ড্রাইভ এখন মার্কেটে নতুন না, বেশ পুরনো। দেখো, ফোর হুইল আর অল হুইল ড্রাইভ আমি আগের দিনও বলেছিলাম, এই দুটোর মধ্যে পার্থক্য কি আমি আবার বলছি আজকে। অল হুইল ড্রাইভে সামনের অ্যাক্সেল আর পিছনের অ্যাক্সেল দুটোতেই সেম পাওয়ার ট্রান্সফার হয়। ইঞ্জিন থেকে পাওয়ার তৈরি হলো, রেয়ার অ্যাক্সেল, এখানে দেখো, এখানে এটা কিন্তু কনফিউজ হবে না, আমি যে ছবিটা এখানে দিয়েছি এটা অ্যাকচুয়ালি ফ্রন্ট ইঞ্জিন ফোর হুইল ড্রাইভ, আর আমার এখন পয়েন্টারটা যেখানে রয়েছে এটা হচ্ছে গাড়ির ফ্রন্ট। ঠিক আছে, ইঞ্জিনটা ফ্রন্টে রয়েছে, ফ্রন্ট ইঞ্জিন রেয়ার ফোর হুইল ড্রাইভ। কেন ফোর হুইল ড্রাইভ? ইঞ্জিন থেকে যে পাওয়ারটা প্রডিউস হচ্ছে সে সামনের চাকাতেও যাচ্ছে, পেছনের চাকাতেও যাচ্ছে। ফোর হুইল ড্রাইভের একটা অ্যাডভান্টেজ কি? ফোর হুইল ড্রাইভের অ্যাডভান্টেজ হচ্ছে এর মাঝখানে একটা সেন্ট্রিফিউগাল ক্লাস থাকে। ওকে, সে কি করে? সে যেখানে যে জায়গায় যতটা দরকার ততটা পাওয়ার ট্রান্সফার করে। রেয়ারে যখন বেশি দরকার রেয়ারে, সামনে যখন বেশি দরকার সামনে। নর্মাল টাইমে সে অ্যাজ এ অল হুইল ড্রাইভ অ্যাক্ট করে, মানে চারটে চাকাতেই পাওয়ার আছে বা এরকম অ্যাজ এ ওরকম অ্যাক্ট করে। অল হুইল ড্রাইভে কি? অল হুইল ড্রাইভে হচ্ছে ইঞ্জিন থেকে পাওয়ার পাওয়ার প্রডিউস হওয়ার পরে সে পিছনের অ্যাক্সেলেও যতটা পাওয়ার পাঠাবে, সামনের অ্যাক্সেলেও ততটা পাওয়ার পাঠাবে। এবার যেটা হয়, অফ রোডিং বা পাহাড়ে ওঠা আপ হিলের সময় কি অসুবিধা হয়? মনে করো মনে করো পিছনের চাকাটা কাদায় ফেসে গেল, বা সামনের চাকাটা, বা গাড়িটা বরফের কোথাও উঠছে, সামনের চাকাটা ফেসে গেল কাদায়। তখন একে কি করবে? সে তো সামনের চাকাটা তো স্কিড খাবে, কিন্তু যদি আমরা পিছনের চাকায় পাওয়ারটাকে কাজে লাগাই, পিছনের চাকাটা মনে করো কাদায় নেই, তো সে কি করবে? এ ঠেলে সামনের চাকাটাকে কাদা থেকে বার করে দেবে। এটাই হচ্ছে অ্যাডভান্টেজ ফোর হুইল ড্রাইভ। ঠিক আছে, অল হুইলে কি হয়? সামনে যতটা পাওয়ার পিছনে ততটা পাওয়ার। অল হুইলেও অ্যাডভান্টেজ আছে, কিন্তু তার থেকেও বেশি এফিশিয়েন্ট হচ্ছে ফোর হুইল। ঠিক আছে, তো দুটোর মধ্যে পার্থক্য কি? ফোর হুইলে সামনে সামনে আর পেছনে দরকার মতো পাওয়ার ট্রান্সফার হয়, অল হুইলে সামনে আর পেছনে ইকুয়ালি পাওয়ার ট্রান্সফার হয়। দুটো কিন্তু কোনোভাবে সেম না, ডিফারেন্স আছে। ঠিক আছে, স্যার সেন্ট্রিফিউগাল ক্লাচের মানে কাজটা কি?
কাজটা হচ্ছে পাওয়ার ট্রান্সফারটাকে মেনটেন করে, মানে পাওয়ারটাকে ঠিকঠাক ভাবে ট্রান্সফার করে। মনে করো সেন্ট্রিফিউগাল কাজটা কি আচ্ছা করে, পাওয়ার ডিস্ট্রিবিউশন করে, সামনে কতটা দেবো পিছনে কতটা দেবো, ঠিক আছে। স্যার, ওটা সেই কি কাজটা অটোমেটিক্যালি এনগেজ ডিসএনগেজ হয়? ম্যানুয়ালিও আছে, অটোমেটিকও আছে, দুটোই বেরিয়ে গেছে, গাড়ির উপর ডিপেন্ড করে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, মাহিন্দ্রা থারের দেখবে আছে, যদি কখনো ভেতরে, আচ্ছা আমি ছবি পেলে নেক্সট জেন ছবি দেখাবো, ওখানে গিয়ারের সামনে বা হাতে যে গিয়ার থাকে, গিয়ারের সামনেও আর একটা গিয়ারের মতো দেখতে জিনিস থাকে, ঠিক আছে, সেটা দিয়ে মেনটেন করা হয়, ওটা ম্যানুয়াল। অটোমেটিকও আছে, অটোমেটিক গুলো তো অটোমেটিক্যালি হয়। ঠিক আছে, তাহলে এটাও গেল ফোর হুইল ড্রাইভ। ফোর হুইল ড্রাইভের কিছু কিছু অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, বেশিরভাগই অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজ বলতে কি, ডিসঅ্যাডভান্টেজ বলতে ওয়েট বেশি হয়, যেহেতু এত অ্যাসেসরিজ থাকে, অনেক কমপ্লিকেটেড শেপ থাকে বলে তার দামও বেশি হয়। বলো, কেউ কিছু বলছো? স্যার কস্ট তো হাই তাহলে। কোনটা? 100 বার, সেই জন্যই তো কস্ট বেশি হয়, ওয়েট বেশি হয়, হ্যাঁ আর যেহেতু এত কিছু থাকে সেই জন্য স্পেসও কম থাকে। বুট স্পেস বলো, প্যাসেঞ্জারের স্পেস বলো, লেগ রুম বলো, এইসব কিছুও কম থাকে। ঠিক আছে, ইস্যুস যেটা, সেটা বেশ একটা বড় সড়ো গাড়ি, ঠিক আছে, কিন্তু তারও সেখানেও দেখবে পিছনে যে সিট, ওখানে বেসিক্যালি কি থাকে, ফোর সিটার বল। ইস্যুস ফোর সিটার, মাহিন্দ্রা থারও ফোর সিটার, আর দুটোই ফোর ফোর বাই ফোর, মানে ফোর হুইল। ঠিক আছে, দুটোতেই প্যাসেঞ্জারের মানে ব্যাক সিটের লেগ রুম খুবই কম, খুব কমফোর্টেবলি বসা যাবে না, বসা 100 বার যাবে। ঠিক আছে, তো এই সমস্ত জিনিসের জন্য এইগুলো ডিসঅ্যাডভান্টেজ, বাকি সবই তো অ্যাডভান্টেজ। ট্র্যাকশন ভালো হয়, কেন ট্র্যাকশন তো ভালো 100 বার হবে, সামনের চাকাতেও পাওয়ার, পিছনের চাকাতেও পাওয়ার, গাড়ি স্কিডই খাবে না, গাড়ি পুরো মাটি মানে মাটি চিপকে গাড়ি চলবে। ট্র্যাকশন কন্ট্রোল খুব ভালো, হ্যান্ডেলিং ভালো হবে, সাফিসিয়েন্ট পাওয়ারও থাকবে, যেহেতু সামনের জায়গায় পাওয়ার, পিছনের জায়গায় পাওয়ার। ও, আরো একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ফুয়েল কনজাম্পশন। এই ধরনের গাড়িগুলোতে ফুয়েল কনজাম্পশন খুব বেশি হয়, সেই জন্যই খেয়াল করে দেখবে এই ধরনের গাড়িগুলো, ফোর হুইল ড্রাইভ যা যা আছে, বেশিরভাগই ডিজেল ভেরিয়েন্ট বের করে, আর ডিজেল ভেরিয়েন্টই মার্কেটে চলে। ডিজেল ভেরিয়েন্ট বলতে স্যার, দেখো আমি একটা গাড়ি তৈরি করলাম, ঠিক আছে, মনে করো মারুতি সুজুকি সুইফট, একদম সিম্পল এক্সাম্পল নিচ্ছি। সুইফটের পেট্রোল ভ্যারিয়েন্টও আছে, ডিজেল ভ্যারিয়েন্টও আছে। পেট্রোল ভ্যারিয়েন্ট মানে যে গাড়িটা পেট্রোলে চলে, ডিজেল ভ্যারিয়েন্ট মানে যে গাড়িটা ডিজেলে চলে। তো সুইফটের পেট্রোল ইঞ্জিনও আছে, ডিজেল ইঞ্জিন আছে, তোমার যেটা পছন্দ তুমি কিনতে পারো। জেনারেলি মানুষ কি করে, ডিজেলের দাম কম বলে যদি কারোর মনে হয় যে আমি গাড়ি কিনে সেটাকে অ্যাজ এ ক্যাব, অ্যাজ এ ট্যাক্সি চালাবো, ঠিক আছে, তাহলে তারা ডিজেলের দিকে যায়। কেন? কারণ ডিজেল সস্তা, মাইলেজও তুলনামূলকভাবে পেট্রোলের থেকে বেশি দেয়। ঠিক আছে, ডিজেলের ডিসঅ্যাডভান্টেজ কি, ইঞ্জিনের একটু ক্ষতি করে, ইঞ্জিনের একটু ক্ষতি করে মানে ইঞ্জিনটা বেশি দিন থাকে না, একটু মেনটেনেন্সও হাই হয়, সার্ভিস কস্টও হাই। তুমি যদি পেট্রোল ইঞ্জিনের 4 চাকার একটা মারুতি অল্টো, যদি তুমি পেট্রোল ইঞ্জিনের সার্ভিসিং করাতে যাও, 2,000 টাকা নিলে ডিজেল ইঞ্জিনের সার্ভিসিং করাতে মিনিমাম 3,000, অন্তত 1,000 টাকা মিনিমাম বেশি সার্ভিসিং। ঠিক আছে, তো যেটার জন্য এত কিছু দিলাম সেটা হচ্ছে এই ধরনের গাড়িগুলো কি ফুয়েল কনজাম্পশন খুব হাই হয়, সেই জন্য এই ধরনের গাড়িগুলোতে ডিজেল ভ্যারিয়েন্ট বের করে বেশিরভাগ গাড়িতেই। আর মানুষজন এই ধরনের গাড়িগুলো ডিজেল ভ্যারিয়েন্টটাকেই কেনে, কারণ অ্যাজ ইউজুয়াল পাওয়ার বেশি লাগবে, পাওয়ার বেশি কে দিতে পারবে, ডিজেল দিতে পারবে, কারণ ডিজেলের ক্যালোরিফিক ভ্যালু বেশি। ওকে, ডিজেলের দামও কম পেট্রোলের থেকে, পেট্রোলের দাম যদি এখন 104 টাকা হয়, ডিজেলের দাম গিয়ে দেখো 90 টাকার আশেপাশে আছে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। স্যার হ্যাঁ বলো। বলছি, হর্স পাওয়ার যদি বেশি থাকে তাহলে মাইলেজ কি কম দেবে? হর্স পাওয়ারের উপর তো শুধু মাইলেজ ডিপেন্ড করছে না, মাইলেজ অনেক কিছুর উপর ডিপেন্ড করছে, কত সিসির গাড়ি, কত হর্স পাওয়ার দিচ্ছে, ঠিক আছে, তার ফুয়েল কনজাম্পশন কত, সবকিছুর উপর। মনে করো 400 সিসির একটা গাড়ি, যে কোনো গাড়ি যদি 400 সিসির হয়, আমি দুটো গাড়ির সাথে কম্পেয়ার করছি, ঠিক আছে, ইয়েস স্যার। একটা ধরে নাও, কোন দুটো করবো, আচ্ছা যে কোনো দুটো গাড়ি আমি ধরে নিচ্ছি, আমার মারুতি অল্টো K10 যেটা আছে, সে 1,000 সিসির গাড়ি, আর টাটা টিয়াগো যেটা এখন মার্কেটে খুব চলছে,
সেটাও 1000 সিসির গাড়ি। ঠিক আছে, দুটোই 1000 সিসির গাড়ি। দুটোর পাওয়ার, টাটা টিয়াগোর এবার যদি দুটোই 1000 সিসির গাড়ি হয়, টাটা টিয়াগো তুলনামূলকভাবে বেশি পাওয়ার জেনারেট করে মারুতি অল্ট্রা K10 এর থেকে, টর্কও তার বেশি। তো সেই জন্য টাটা টিয়াগো তোমার মাইলেজও কম দেয় মারুতি অল্টোর থেকে। মারুতি অল্টো কিন্তু মাইলেজ ভালো দেয়। আর আচ্ছা। এই জিনিসটা যে সবসময় এরকম হবে নয়, ইঞ্জিন টিউন করার ব্যাপার থাকে, ইঞ্জিনের টিউনিং এর উপরও ডিপেন্ড করে ইঞ্জিনটা কতটা রিফাইন তার উপর। ঠিক আছে, ওদের বিভিন্ন মানে ইয়ে থাকে, সফটওয়্যার থাকে, সফটওয়্যারে ওরা ক্যালকুলেট করে যে এই জায়গায় এলে ইঞ্জিনটাকে যদি এইভাবে টিউন করি তাহলে ইঞ্জিনটা সব থেকে বেস্ট মাইলেজ দিচ্ছে। তো এরম ভাবে আমরা কখনো বলতে পারবো না যে বেশি সিসির গাড়ি বলে সে বেশি ফুয়েল খাচ্ছে বা বেশি হর্স পাওয়ার বলে বেশি ফুয়েল খাচ্ছে। জেনারেলি এটা আমরা দেখেছি যে বেশি সিসির গাড়ি হলে বেশি ফুয়েল খায়, কিন্তু সব সময় যে তা হবে তার কোনো মানে নেই। ওকে স্যার। জেনারেলি এটা হবে। আচ্ছা, আমরা 4x4 বা 4 হুইল ড্রাইভ দেখে নিলাম, এবার আমরা দেখবো হচ্ছে অল হুইল ড্রাইভ। কি জিনিস আমি বলে দিয়েছি, অল হুইল ড্রাইভ আর 4 হুইল ড্রাইভের মধ্যে পার্থক্য। এবার যদি অল হুইল ড্রাইভ হয় তারও দুটো ভ্যারিয়েন্ট আমরা দেখতে পারি। একটা হচ্ছে ইঞ্জিনটা রেয়ারে থাকবে আর একটা হচ্ছে ইঞ্জিনটা ফ্রন্ট। ঠিক আছে, ইঞ্জিনটা আমি ফার্স্ট দিয়েছি রেয়ার ইঞ্জিন অল হুইল ড্রাইভ। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি কি আছে? বেটার ওয়েট ডিস্ট্রিবিউশন। যদি তোমার রেয়ার ইঞ্জিন থাকে তাহলে ওয়েট ডিস্ট্রিবিউশন বেটার হবেই, বা এটা ম্যাটার করে না, তাও এটা জাস্ট এমনি বলে দিয়েছে আর কি। ফ্রন্ট এ হোক আর রেয়ারে হোক ওয়েট ডিস্ট্রিবিউশনটা অতটা ম্যাটার করে। মোর ন্যাচারাল রিয়াকশন। আচ্ছা, মোর ন্যাচারাল রিয়াকশন কেন বলেছে? কারণ রেয়ার ইঞ্জিনে থাকলে মাটি চিপকে থাকে, ট্র্যাকশন বেটার পাওয়া যায়। ঠিক আছে, বেটার দেখো পরের লাইনে লিখেছে বেটার ট্র্যাকশন অন বেন্ডস অ্যান্ড ফ্লাই। ঠিক আছে, কি বলেছে নেক্সট? ডিসঅ্যাডভান্টেজ হেভিয়ার মোর এক্সপেন্সিভ। 100 বার অল হুইল ড্রাইভ মানেই হেভিয়ার হবে, অল হুইল ড্রাইভ মানেই এক্সপেন্সিভ হবে, এ দুটো কমন ব্যাপার। নেক্সট ফ্রন্ট ইঞ্জিন অল হুইল ড্রাইভ মানে কি জাস্ট ইঞ্জিনটাকে তুলে এনে সামনে বসিয়ে দাও। কি ব্যাপার? অ্যাডভান্টেজ কি কি বলছে? বেটার হ্যান্ডেলিং ক্যাপাসিটি। হ্যাঁ, নিশ্চয়ই বেটার হ্যান্ডেলিং হবে, কারণ ইঞ্জিন সামনে হলে হ্যান্ডেলিং বেটার হবে। বেটার অ্যাসিলারেশন, হ্যাঁ ইঞ্জিন সামনে হলে অ্যাসিলারেশন বেটার হবে। আরো একটা দেয়নি যেটা দেওয়া উচিত ছিল, বা তোমরা নিজেরাও একদম যদি তোমাদের ঠিক মনে হয় তাহলে দেবে। ইঞ্জিন সামনে হলে আর কি হবে? কুলিং এর সাহায্য হবে, কুলিং এর ভালো হবে। ইঞ্জিন যদি সামনে হয় তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি হবে? কেবিনের মধ্যে হিট আসবে, সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ হবে। ঠিক আছে, এইগুলো তোমরা মোটামুটি আইডিয়া করে লিখতে পারো। এগুলো তো কমন ব্যাপার। ইঞ্জিন যদি সামনে হয়, ঠিক আছে, তো কেবিনের মধ্যে হিট আসবে। ইঞ্জিন যদি রেয়ারে হয় কেবিনের মধ্যে হিট আসবে না। ইঞ্জিন যদি সামনে হয় ইঞ্জিন তাড়াতাড়ি ঠান্ডা হবে, ইঞ্জিন যদি পেছনে হয় ইঞ্জিন তাড়াতাড়ি ঠান্ডা হবে। ঠিক আছে, এগুলো কমন ব্যাপার। ইট ইনক্রিজেস, ডিসঅ্যাডভান্টেজ কি বলছে? ইট ইনক্রিজেস ওয়েট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কস্ট কম্পেয়ার উইথ দ্য ফ্রন্ট ইঞ্জিন লেয়ার। হ্যাঁ নিশ্চয়ই, বলছে যে এটা কস্ট এফেক্টিভ মানে কস্ট বাড়ায়। 100 বার অল হুইল ড্রাইভ তো কস্ট বাড়াবেই, সেটাই দিয়েছে যে শুধু ফ্রন্ট ইঞ্জিন এর তুলনায় ফ্রন্ট ইঞ্জিন অল হুইল ড্রাইভের কস্ট বেশি। লস অফ সাম স্পেস ইন ব্যাক সিটস, কমন জিনিস, যেহেতু অল হুইল ড্রাইভ গ্যাজেটস বেশি পড়ছে, ইকুইপমেন্টস বেশি পড়ছে, স্পেস কমবে, একেবারে কমন। ঠিক আছে, তো এইগুলো ছিল হচ্ছে আমাদের ইঞ্জিনের লেয়ার। দেখো আমি যেটা বললাম, কি বললাম? মোস্ট অফ দ্য মডার্ন কার্স, ঠিক আছে, মোস্ট অফ দ্য মডার্ন কার্স আর ফ্রন্ট হুইল ড্রাইভ। মানে মার্কেটে এখন যা যা গাড়ি আছে 48 to 50%, ঠিক আছে, নিয়ার অ্যাবাউট, মানে যদি আমি খুব ভুলও না হয় 45 to 50% গাড়ি হচ্ছে ফ্রন্ট হুইল ফ্রন্ট ইঞ্জিন ফ্রন্ট হুইল গাড়ি। এদের অ্যাডভান্টেজই আছে। ঠিক আছে, অ্যাডভান্টেজ গুলো এখানে লেখা আছে, দেখে নেবে। যেগুলো আমি বলেছি গল্পের মতো করে সেগুলোই লেখা আছে। গুড গ্রিপ, দ্য চান্স অফ হুইল স্কিডিং কম। ঠিক আছে, কারণ যেহেতু সামনের জায়গায় পাওয়ার আছে তো স্কিড কম করবে। এইগুলো তা বলে কি 4x4 এর থেকে ট্রাকশন ভালো হবে? নিশ্চয়ই না। দেখো প্রপেলার শ্যাফট নেই বলে এখানে তোমার জায়গা বেশি পাওয়া যায়, সেটার তুলনামূলকভাবে খরচও কম পড়ে।
এইগুলোই এখানে লেখা আছে। আর এটা কি বলেছে, আর্টিকুলেটেড ভেহিকলস। ঠিক আছে, এটা কি জিনিস, যে আমাদের যে সমস্ত এগুলো আছে, মানে যে কন্টেনার গুলো আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের যে ভেহিকল গুলো, এগুলো তোমরা দেখেছো। ঠিক আছে, এই ধরনের ভেহিকল গুলো তোমরা অনেকেই একটা সিনেমা দেখেছো নিশ্চয়ই, কি জানো, ট্রান্সফরমার্স। ট্রান্সফরমার্স ইয়েস অনেকেই স্যার। দেখেছো নিশ্চয়ই। ট্রান্সফরমার্সের অপটিমাস প্রাইম যে স্ট্রাকচারটা নিয়েছিল, এটা হচ্ছে সেই স্ট্রাকচার। আর্টিকুলেটেড ভেহিকল সমস্ত হচ্ছে এরকম স্ট্রাকচার হয়। এইগুলো মেনলি কি কারণে ইউজ করা হয়? দেখো, এগুলো মেনলি ইউজ করা হয় যখন কোনো কন্টেনার আসবে, জাস্ট কন্টেনারটাকে এর উপরে বসিয়ে দাও, এই নিয়ে চলো। ঠিক আছে, লোডিং আনলোডিং এর টাইম, খরচ, এগুলো কমানোর জন্য। লোডিং আনলোডিং এর টাইম আর খরচ দুটোই যথেষ্ট বেশি, মানে যথেষ্ট বেশি, মানে যথেষ্ট বেশি। ঠিক আছে, এক একটা যে বড় বড় শিপ গুলো থাকে, জাহাজগুলো থাকে, তাদের মধ্যে যদি কয়লা ভর্তি করতে হয়, ঠিক আছে, 2 দিন 3 দিন 4 দিন সারাদিন লেগে যায় কয়লা ভর্তি করতে। ওদের ভেতরে যে কন্টেনার গুলো থাকে না, এক একটা মানে কি বলবো, ক্রিকেট খেলা যাবে তার মধ্যে 6-4 এরকম বড় বড় হয়। তো লোডিং আনলোডিং এর টাইম কমানোর জন্য আমরা এই ধরনের ভেহিকল গুলো ইউজ করি। কন্টেনার গুলো আসে, এর উপর বসিয়ে দিলাম, একদম নিয়ে চলে গেল। ঠিক আছে, মেনলি গুডস ক্যারিয়ার হয় এগুলো, কোনোভাবে প্যাসেঞ্জার ভেহিকল হিসেবে ইউজ করা হয়। আর্টিকুলেটেড ভেহিকল, হাইট দেওয়া আছে অ্যান্ড লোড ক্যাপাসিটি দেওয়া আছে, দেখে নেবে। নেক্সট আমরা চলে আসছি কিসে, নোমেনক্লেচার অফ কার বডি। একটা পার্ট হয়ে গেল, আমাদের লেআউট পার্টটা হয়ে গেল। এবার আমরা নোমেনক্লেচারে আসবো। ঠিক আছে, একটা কারের কি কি জিনিস, কি কি ইকুইপমেন্টস থাকে। ফার্স্ট হচ্ছে চেসিস। চেসিস আমরা জাস্ট এখন চেসিসের নামটা হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া বাকি মানে খুব কম লোকই চেসিসের গুরুত্বটা বোঝে। ঠিক আছে, যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বা অটোমোবাইল ইঞ্জিনিয়ার তারাই বোধহয় গুরুত্বটা বুঝবে। বাকিরা কেউ কিন্তু বুঝতে পারবে না। বাকিদের কাছে চেসিস শুধুমাত্র একটাই চেসিস নাম্বার, যেটা কিনা নতুন গাড়ি কিনলে থাকে, স্মার্ট কার্ডে মেনশন করা থাকে, এটসেট্রা। কিন্তু চেসিস হচ্ছে স্কেলিটন, মানে আমাদের বডির যে হাড়, যে খাঁচা, সেটা হচ্ছে একটা গাড়ির চেসিস বলতে পারো। ঠিক আছে, বলতে পারো, মানে ওটাই যে তার মানে নয়, আমরা আরো ডিটেলসে যখন যাব তখন দেখবো। একটা গাড়ির মেন স্ট্রাকচার কি লেখা আছে, লেখাই আছে, এ চেসিস ইজ দ্য skeletal framework of a vehicle on which most of the mechanical parts like tires, axle assembly, steering, brakes, etc. যেগুলো মাউন্টেড করা থাকে বা ফার্স্ট টাইম করা থাকে। মানে একটা স্ট্রাকচার যার উপর গাড়ির এসব জিনিসগুলো বসে আছে। তার মানে চেসিস যদি স্ট্রং না হয়, চেসিস যদি শক্তপোক্ত না হয়, তাহলে গাড়ির বিল্ড কোয়ালিটি, গাড়ির সেফটি ইস্যু, এটসেট্রা এগুলো থাকবে। এই যে বলো না, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে কিন্তু ভেতরে সবাই বেঁচে গেছে, কেন? কারণ তাদের বিল্ড কোয়ালিটি ভালো, চেসিসের কোয়ালিটি ভালো। ঠিক আছে, মারুতি সুজুকির কোনো গাড়ির বিল্ড কোয়ালিটি ভালো হয় না। টাটার গাড়ির বিল্ড কোয়ালিটি নিঃসন্দেহে ভালো হয়। এখনো পর্যন্ত মার্কেটে টাটার বিল্ড কোয়ালিটি সব থেকে ভালো। রেটিং হয় কোনো গাড়ি, সেফটি রেটিং হয় সমস্ত গাড়ি। ঠিক আছে, তার জন্য স্টার দেওয়া হয়। এই যে সুইফট এত কিছু করা হয়, সুইফটের সুইফট 5-এর মধ্যে এনক্যাপ রেটিং এ 2.5 স্টার আছে। ঠিক আছে, তার মানে মোটেই ওটা সেফ নয়, সেফ বলা হয় না। কিন্তু এটা তো ইন্ডিয়াতে যেটা মানে চলে সেটাই বিক্রি হয় আর কি, এরকম ব্যাপার, কম দাম তো সেই জন্যই হয়ে যাচ্ছে। কিন্তু সেই তুলনায় টাটা টিয়াগো যথেষ্ট ভালো গাড়ি, 3.5 স্টারের কাছাকাছি রেটিং আছে টাটা টিয়াগো। বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো, মানে যদি কোনো কারণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তাহলে চান্স বেশি যে প্যাসেঞ্জার সেফ থাকে। ঠিক আছে, তো চেসিস একটা ইম্পর্টেন্ট জিনিস। তারপরে কি আছে, আউটার প্যানেল। এবার তোমার বলতে গাড়ির বিল্ড কোয়ালিটি বলতে শুধু কি চেসিস বোঝায় না, শুধু চেসিস বোঝায় না, সবকিছু মিলিয়ে ওভারঅল। তো যখন ওই এনক্যাপ রেটিংটা করা হয় না, তখন একটা গাড়িকে সম্পূর্ণ ক্র্যাশ করা হয়, মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ডিফারেন্ট ভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট করলে তার ভেতরের প্যাসেঞ্জারের কি ক্ষতি হবে সেইটা নিয়ে পরীক্ষা করা হয়, তারপরে তাকে স্টার দেওয়া হয়।
রেটিংটা তারপরে দেওয়া হয়। তো শুধু চেসিসের উপর না, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো চেসিস গেল একটা পার্ট। আউটার প্যানেল আর ইনার প্যানেল। আউটার প্যানেল বলতে কি, দ্য আউটসাইড প্যানেল প্রোভাইড দ্য শেপ অফ দ্য কার। যে অ্যারোডাইনামিক শেপ, অ্যারোডাইনামিক কি আমরা আসবো, যে শেপ অফ দ্য কার সেইটা কিভাবে, ভেরিয়াস কার্ভ শেপ এটসেট্রা। মেইনলি আউটার প্যানেল বলতে গাড়িটার যে শেপ, যে চারপাশের বডির যে শেপ, সেটাকেই আমরা বলবো। ইনার প্যানেল বলতে যে মাউন্টিং লোকেশন গুলো, কানেক্টিং অ্যাসেম্বলি, গিয়ার সিস্টেম বলো, প্যানেলস বা পিলার বলো, রেলস বলো, পিলার কি রেল কি প্রত্যেকটা জিনিস আমরা দেখি। ঠিক আছে? এই সবগুলোকে আমরা বলি ইনার প্যানেল। তো চেসিস হচ্ছে যার উপর পুরো জিনিসটা থাকে। আউটার প্যানেল হচ্ছে বাইরের ফ্রেমটা, বাইরের যেটা আমরা দেখতে পাই। ইনার ইনার প্যানেল বলতে ওই চেসিস আর আউটার প্যানেলের মাঝামাঝি যে জিনিসগুলো থাকে। এটা বলতে পারি চেসিস আর আউটার প্যানেলের মাঝামাঝি কি কি থাকে। বিভিন্ন পিলার থাকে, বিভিন্ন রেলস থাকে। পিলার কি রেলস কি নেক্সট স্লাইডেই আমরা দেখতে পাবো। নেক্সট স্লাইড বলতে এই স্লাইডে আমরা দেখছি হচ্ছে মেন পার্টস অফ দ্য অটোমোবাইল, মানে একটা অটোমোবাইলের মেন কি কি পার্টস থাকতে পারে। ঠিক আছে, দেখো এখানে অনেক কিছুই আছে, এর বাইরেও অনেক কিছু থাকবে, তবে আমি কয়েকটা জিনিস তোমাদেরকে বলে দিই। আচ্ছা এটা কি হলো, দেখো বোনেট বলতে কি বুঝি, ইঞ্জিনের ওপরে মানে ইঞ্জিনের যে রুম সেটাকেই আমরা বলি হচ্ছে বোনেট। বুট বলতে আমরা কি বুঝি, বুট বলতে ডিকির যে জায়গা সেটাকে আমরা বুঝি। ঠিক আছে, আর যে কোনো পিলার, পিলার বলতে আমরা কি বুঝি, বাড়ির পিলার বলতেই আমরা কি বুঝি, বাড়ির পিলার বলতে আমরা বুঝি যেগুলো লম্বা লম্বা হয়। ঠিক আছে, তো এখানে এইটা একটা পিলার, এইটা একটা পিলার, এইটা একটা পিলার, এইটা একটা পিলার, যে কোনো লম্বা জিনিস যেখানে তুমি দেখতে পারো সেগুলোই পিলার। এবার এইগুলোর আবার নাম আছে, কি কি পিলার সেগুলোর নাম আছে। কি কি পিলার, এটা হচ্ছে তোমার ধরে নাও ফ্রন্ট উইন্ডো পিলার, রেয়ার 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 ডোর পিলার। প্রত্যেকটা পিলারের আলাদা আলাদা নাম আছে, অনেকগুলো পিলার থাকে। দেখো এখানে লেখা আছে রেয়ার কোয়ার্টার পিলার, উইন্ডশিল্ড পিলার। ঠিক আছে, প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নাম আছে, প্রচুর পার্টস। তবে এখানে মেন কিছু পার্টসের নাম দেয়া আছে, সব মোটেই দেয়া নেই। ঠিক আছে, কি কি বাম্পার, রেয়ার বাম্পার আমরা কাকে বলি, ফ্রন্ট বাম্পার আমরা কাকে বলি, গাড়ির একদম সামনে নিচের দিকে যে পোর্শনটা থাকে, যেটা ধাক্কা মারলেই ভেঙে যায়, যেটা ফার্স্ট ড্যামেজ হয়, যেটা মেনলি প্লাস্টিকের হয়, তার রিজনও আছে। ঠিক আছে, প্লাস্টিকের করা যাতে যখন ইম্প্যাক্ট হয়, ধরে নাও একটা খুব শক্তপোক্ত জিনিস, একদম পুরো হার্ড স্টিলের আমরা একটা গাড়ি বানালাম। ঠিক আছে, ভালো করে বুঝবে, একটা হার্ড স্টিলের আমরা একটা গাড়ি বানালাম, সে যদি কোথাও গিয়ে ধাক্কা মারে তাহলে ওই যে ইম্প্যাক্ট, ওই ইম্প্যাক্টেই ভেতরের প্যাসেঞ্জারের ক্ষতি হয়। কিন্তু আমরা যদি এরকম একটা গাড়ি বানাই যে যখন ধাক্কা মারবে, মানে ধাক্কা মারার পরে সে ইম্প্যাক্ট না হয়ে আস্তে আস্তে ক্রাশ করবে, মানে কি হবে, সে ডিফর্ম করবে, বেন্ড হবে। ঠিক আছে, তাহলে কি হবে, যে এনার্জিটা, যে ইম্প্যাক্ট এনার্জিটা, সেটা ওই বেন্ডিং এ অনেকটা অ্যাবজর্ব হয়ে যাবে। ওকে, তাতে কি হয়, ভেতরের যে প্যাসেঞ্জারের উপর ওই অ্যাক্সিডেন্টের ইম্প্যাক্টটা তুলনামূলকভাবে কম আসে। ঠিক আছে, তো এই জন্যই বাম্পার গুলো সমস্ত গাড়ির বাম্পার প্লাস্টিকের বানানো হয়, মানে বেশিরভাগ, সমস্ত ম্যাক্সিমাম গাড়ির বাম্পার প্লাস্টিকের বানানো। ঠিক আছে, তো এটাও একটা সেফটি ইস্যু, এটার উপরেও গাড়ির সেফটি রেটিং ডিপেন্ড করে। তো সবসময় যে চেসিস ভালো ভালো মেটেরিয়াল দিয়ে দিলাম তার মানেই গাড়িটা সেফ হবে, তার কোনো মানে নেই। ঠিক আছে, এইগুলো হচ্ছে ব্যাপার, অনেক কিছু আছে, আরো অনেক কিছু আছে। আমরা এবার যেটা, আচ্ছা এর আগে এখানে কিছু বলার ছিল, বাম্পার হলো পিলার কি আমরা বলে দিয়েছি, কোনটা কি পিলার দেখলে বুঝতে পেরে যাবে। রেয়ার সাইড প্যানেল আর রেল। ঠিক আছে, রুফ রেলস, রেলস কোনগুলোকে বলে, যেগুলো হচ্ছে তোমার মানে হরাইজন্টালি যেগুলো থাকে। দেখো এইটা তো ভার্টিক্যালি যা থাকবে সেগুলো সব পিলার, আর হরাইজন্টালি যেগুলো থাকবে
সেগুলোকে আমরা বলি রেলস। ঠিক আছে, হরাইজন্টালি যেগুলো থাকবে রেলস, এটা একটা রেলস, এটা একটা রেলস, এটা একটা রেলস। ঠিক আছে, এবার বিভিন্ন জায়গার উপর ডিপেন্ড, এটাকে রুফ রেলস বলা হয়। কেন? কারণ এটা ছাদে থাকবে। ঠিক আছে, সেই জন্য পিলার হলো ফেন্ডার। ফেন্ডার বলে একটা জিনিস আছে। ফেন্ডার কোথায় থাকে? ফেন্ডার হচ্ছে গাড়ির এই মানে ফ্রন্ট ফেন্ডার হয়, রেয়ার ফেন্ডার হয়। ফেন্ডার একটা গাড়ির ছবি কি পাওয়া যাবে? এখানে আছে, এই যে চাকার ওপরেরটা। এই জায়গাটা, এই জায়গাটাকে আমরা ফ্রন্ট ফেন্ডার বলি। এই জায়গাটা, ঠিক এই জায়গাটা যেখানে আমার পয়েন্ট আছে, ফ্রন্ট ফেন্ডার বলি। এই জায়গাটাকে আমরা রিয়ার ফেন্ডার বলি। একদম সামনের পার্টটাকে, সামনের পার্টটাকে আমরা বলি হচ্ছে বাম্পার। তার পিছনে থাকে বোনাট, যার মধ্যে ইঞ্জিন থাকে। তারপরে এই ডোর আর ফ্রন্ট যে বোনাট, এর মাঝখানে এখানে থাকবে একটা জিনিস থাকে, যার উপর আমাদের আয়নাটা থাকে, গাড়ির আয়না। ঠিক আছে, ওই জায়গাটাকে ফেন্ডার বলা হয়। তাহলে কটা ফেন্ডার থাকবে? ফ্রন্টে ডান দিকে একটা, বাঁ দিকে একটা, রেয়ারে ডান দিকে একটা, বাঁ দিকে একটা। ঠিক আছে, এগুলো জাস্ট নাম আর কি, জানার জন্য, আর কিছু নেই। তো এই ছিল হচ্ছে আমাদের অটোমোবাইলের কিছু ইম্পর্টেন্ট, মানে কারের কিছু ইম্পর্টেন্ট পার্ট। এরপরে আমরা দেখবো অ্যারোডাইনামিক কি জিনিস। ঠিক আছে, দেখো কি লেখা আছে, এ কার বডি উইথ অ্যারোডাইনামিক শেপ passes with least resistance through the air। যে কোনো জিনিস, যে কোনো জিনিস যখন এয়ারের মধ্যে দিয়ে যায়, এয়ার থাকলে এয়ার একটা রেজিস্ট্যান্স প্রোভাইড করে। ঠিক আছে, আমরা একটা ইভেন বন্দুকের গুলি থেকে আরম্ভ করে এরোপ্লেন, কার, সবকিছু, সমস্ত কিছুকে এয়ার একটা রেজিস্ট্যান্স দেয়। এবার আমরা রেজিস্ট্যান্সটাকে অপোজ তো করতে পারবো না, কিন্তু রেজিস্ট্যান্সটাকে তুলনামূলকভাবে কম করতে পারবো। এবার ওই তুলনামূলকভাবে কম যে ডিজাইনের মাধ্যমে করতে পারি, এয়ারের রেজিস্ট্যান্সটাকে যে ডিজাইনের মাধ্যমে আমরা কমাতে পারি, ঠিক আছে, সেটাকেই আমরা বলি অ্যারোডাইনামিক শেপ। এখানে দেখো দুটো জিনিস আমি জাস্ট এক্সাম্পলের জন্য দুটো জিনিস বুঝিয়েছি, দুটো আলাদা আলাদা রকমের আমি গাড়ি দিয়েছি। ঠিক আছে, ফার্স্ট এটা একটা তোমার ধরো নাও পিক আপ ট্রাক বলতে পারো। একদম বাঁদিকে যে ছবিটা আছে পিক আপ ট্রাক, যার এখানে টেল গেট আছে। পিক আপ ট্রাকের এখানটায় যে গেটটা থাকে সেটাকে আমরা টেল গেট বলি। টেল গেট। পিক আপ ট্রাকের বেশিরভাগ পিক আপ ট্রাকের পিছনে একটা কেবিন করা, ডবল কেবিন। মারুতি ইসুজ যে গাড়িটা আমি বারবার বলি 4 হুইল ড্রাইভ, তারও কিন্তু পিছনে এরকম একটা কেবিন রয়েছে। হ্যাঁ, ঢোকার জায়গা আলাদা হতে পারে, সে হয়তো এই জায়গায় এই দরজাটাকে ইউজ না করে সিটটাকে একটু টিল্ট করে ভেতর দিয়ে ঢোকে, ঢোকার জায়গা আলাদা হতে পারে, কিন্তু তার ডিস্টেন্স, কেবিনের ডিস্টেন্সটা সবসময় বাড়ানো। রিজন কি? রিজন হচ্ছে গাড়ি যদি এরকম হয়, ঠিক আছে, তো এয়ার এখান থেকে গিয়ে এখানে যখন আসবে, এখানে একটা সার্কুলেশন ক্রিয়েট হয়ে এ টেল গেটটাকে ধাক্কা মেরে খুলে দিতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এখানটায় একটা কেবিন দিয়ে রাখি। ঠিক আছে, এইটা অনেক সময় মানে মেনলি গুডস ক্যারিয়ারে এটাকে অতটা পাত্তা দেওয়া হয় না, বাট এখানটায় বুঝতে পারবে। ঠিক আছে, যে সমস্ত হুড খোলা গাড়িগুলো রয়েছে তাদের এয়ার ডিফ্লেক্টর থাকে। যে কোনো গাড়িতে এই ডিফ্লেক্টর তোমরা দেখতে পাবে। যে কোনো হুড খোলা মানে যাদের রুফ নেই, হুড খোলা বলা ভুল হবে, যাদের রুফ নেই সেই সমস্ত গাড়িতে ডিফ্লেক্টর আয়দার সামনে থাকবে না হয় পেছনে। কেন? এয়ার যখন এখান থেকে আসবে, এসে তারপরে সে পিছনে ধাক্কা মারবে। ঠিক আছে, তাহলে চালাতে গাড়ির কোনো অসুবিধা হবে না, কিন্তু আনকমফোর্টেবল ফিল হয়। সেই জন্য এখানে একটা উইন্ড ডিফ্লেক্টর দেওয়া হয়, আয়দার এখানে দেওয়া হয়, না হলে সামনের স্ক্রিনের ওপরে একটা উইন্ড ডিফ্লেক্টর দেওয়া হয়। ঠিক আছে, আমাদের অনেক বাইকেও তোমরা দেখতে পাবে, বাইকে যে উইন্ড ব্লাস্ট, সেইটার জন্য ভালো ভালো অ্যাডভেঞ্চারের বাইকগুলোতে তাদের কি করা হয়, তাদের সামনে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারের উপরে একটা উইন্ড স্ক্রিন দেওয়া হয়। উইন্ড স্ক্রিন বলো, উইন্ড ডিফ্লেক্টর বলো, যাই বলো, ঠিক আছে, কেন? ওই এয়ার ব্লাস্টটা যাতে এসে ধাক্কা না লাগে, যাতে আনকমফোর্টেবল ফিল না হয়। কারণ ওই ধরনের গাড়িগুলো কি, ওই ধরনের গাড়িগুলো 100, 150, 200 এইসব স্পিডে যায়। যদি আনকমফোর্টেবল ফিল হয় তাহলে তো তার কনসেন্ট্রেশন ব্রেক হবে, তখন তো প্রবলেম হবে। তো সেই জন্য
দেখো, তো অ্যারোডাইনামিক্স জিনিসটা কি সেটাই এখানে বললাম, আর জাস্ট কয়েকটা দুটো এক্সাম্পল দিলাম। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। এর মধ্যে কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে বলো। আমরা অ্যারোডাইনামিক্সের কি জিনিস জানলাম, মেন পার্টস অফ অটোমোবাইল, অটো কারের নোমেনক্লেচার আর লেআউট অফ ভেহিকল। স্যার বলছি গাড়ির চেসিস আর গ্রাউন্ডের যে ক্লিয়ারেন্সটা ওটা কি এরোডাইনামিকের ওপর বেস করে বানানো হয়, মানে যেসব গাড়ির চেস না, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এরোডাইনামিক্স এর উপর ডিপেন্ড করে বানানো হয় না। গ্রাউন্ড ক্লিয়ারেন্স ফার্স্ট বানানো হয়, মানে ফার্স্ট দেওয়া হয়, কারণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স মেনলি কি ডিনোট করে, সেটা হ্যাচব্যাক নাকি এসইউভি। একদম সোজা কথা বলতে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা এসইউভি গাড়ি বলবো, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি কম হয় তাহলে আমরা সেটাকে হ্যাচব্যাক বা সিদান বলবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এবার তারপরে অ্যারোডাইনামিক ডিজাইনটা করা হয়। ফার্স্টে আমাকে ডিজাইন করার সময় আমাকে ফার্স্টে খেয়াল রাখতে হবে যে আমি কি বানাচ্ছি। আমি এসইউভি বানাচ্ছি, এসইউভি বলতে ওই ধরে নাও টাটা সুমো বা মাহিন্দ্রা থার বা মাহিন্দ্রা স্করপিও বলো বা এই ধরনের, ক্রেটাকেও এসইউভি বলা হয়। ঠিক আছে, তো যে কোনো এসইউভি দেখবে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে, কারণ এসইউভির ডেফিনিশনই ওটা। ঠিক আছে, যে গাড্ডা গুড্ডা দিয়ে গেলে কোনো কিছু মনে হয়, সেই আচ্ছা জন্য আচ্ছা তাদের গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকে। তারপরে আমরা আসবো অ্যারোডাইনামিক ডিজাইন। ঠিক আছে, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্সের ওপর ডিপেন্ড করে, মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়ার পরে আমরা তার অ্যারোডাইনামিক ডিজাইন বানাবো। স্পোর্টস কার গুলোতে তো মানে বলতে গেলে খুবই কম একদম, এটাতে। স্পোর্টস কারগুলোর তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়াই হয় না, কারণ ওখানে ওটা নেসেসারি না। ওখানে কি নেসেসারি, ওখানে নেসেসারি কতটা সে একদম রাস্তা চিপকে চলছে। F1 এর এসে আচ্ছা দেখে নেবে, F1 এর যে গাড়িগুলো হয় সেইগুলোর ক্লিয়ারেন্স কত থাকে, 6 সেন্টিমিটারও থাকে না বলো, 6 সেন্টিমিটার ম্যাক্সিমাম। তাদের ট্র্যাক ওরকম হয়। এবার স্পিডটাকে ইনক্রিজ করার জন্য ওটা করা হয়, তাই কোনটাকে, স্পিডটাকে ইনক্রিজ করার জন্য। হ্যাঁ, স্পিড ইনক্রিজ করার জন্য 100 বার বলতে হবে। স্পিড সমস্ত গাড়ির একটা করে, মানে সমস্ত টাইপের গাড়ির একটা করে স্পেশালিটি আছে। এসইউভি স্পেশালিটি আলাদা, হ্যাচব্যাকের স্পেশালিটি আলাদা, স্পোর্টস কারের স্পেশালিটি আলাদা, সিডানের স্পেশালিটি আলাদা, ভ্যানের স্পেশালিটি আলাদা। ঠিক আছে, তো তার উপর ডিপেন্ড করে তোমার যেটা পছন্দ তুমি সেটা যেতে পারবে। এবার সমস্ত গাড়িতেই কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ। কেউ যদি মনে করে যে ল্যাম্বরগিনি নিয়ে আমি অফরোডিং করতে যাবো, তাহলে সে ল্যাম্বরগিনি আর বেঁচে ফিরবে না। কেউ যদি মনে করে যে আমি মাহিন্দ্রা থার নিয়ে রেস করব, তাহলে সে কোনোদিনও রেসে জিততে পারবে না। ইয়েস ইয়েস। ঠিক আছে, তো সবকিছুর একটা স্পেশালিটি আছে, সবকিছুর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, তোমাকে তোমার প্রেফারেন্স অনুযায়ী পিক করে নিতে হবে। স্যার আপনার যে হিমালয়ানটা আছে ওটা কত সিসির? হিমালয়ান 411। ওটা কি 2টো সিলিন্ডার আছে স্যার? না না না, হিমালয়ান হচ্ছে তোমার সিঙ্গেল সিলিন্ডার। ওটাকে আমরা অয়েল কুল বলতে পারি, কারণ যে ইঞ্জিন অয়েল থাকে সেটাই রেডিয়েটারের মাধ্যমে কুলিং হয়ে আসে। যেটা ডবল সিলিন্ডার সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের 650 সিসির যেগুলো আছে সেইগুলো সব ডবল সিলিন্ডার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 650 যেগুলো আছে সেইগুলো হচ্ছে ডবল সিলিন্ডার। সেইগুলো Yes, তো ওই অয়েল কুলড দেয়া আছে। ওকে স্যার। ঠিক আছে, জানার অনেক কিছুই আছে, আমরা আরো দেখবো অটোমোবাইল, এখানেই আমরা পড়বো যতদূর, যতটা জানা পসিবল আমরা দেখবো। ঠিক আছে, আর কারোর কোনো ডাউট থাকলে বলো, না হলে আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে। তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে আজকে? না স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, কারোর কোনো ডাউট থাকলে বলবে, না হলে আমরা ক্লাস এখানেই আজকে শেষ করবো। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, Thank you, সবাই sir. পড়াশোনা করো, থ্যাংক ইউ স্যার। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে।